বিসিএস লিখিত ইংরেজির প্রিপারেশন নেওয়ার কোনো কিছুই নাই। প্রথম লাইনটা হবে সবচেয়ে বড় পিকচার। প্রথম ইন্ট্রোডাকশনের দিকে এবং কনক্লুশনের দিকেই একজন রিডার বেশি মনোযোগ দেয়। তো আমরা আজকে আসলে লিখিত নিয়ে কথাবার্তা বলবো। আমি প্ল্যান করেছিলাম যে আমরা আজকে ইংরেজি এবং বাংলা নিয়ে কথা বলবো। বিসিএস লিখিত ইংরেজি যদি আমি চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয়েছে বিসিএস লিখিত ইংরেজির প্রিপারেশন নেওয়ার কোনো কিছুই নাই। আপনি যা লিখবেন এইগুলো সবই আপনি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বলির প্রিপারেশন থেকেই আপনি আসলে লিখবেন। কিন্তু ইংরেজির যে টোটাল খেলাটা হচ্ছে ভোকাবুলারির খেলা। আপনার ভোকাবুলারি যদি খুবই ইনরিচড হয় তাহলে আপনি প্যাসেজ ভালো পড়তে পারবেন, আর আপনি প্যাসেজ ভালো পড়তে পারবেন মানে প্যাসেজ ভালো আনসার করতে পারবেন। এবং আপনি প্যাসেজের যত মার্ক আছে এই সমস্ত মার্কই আসলে ভোকাবুলারি রিলেটেডই খেলা। 44তম বিসিএস এর আগে আমি হচ্ছে আপনার জিআরই পরীক্ষা অ্যাটেন্ড করেছিলাম কিছু, এবং জিআরই প্রিপারেশন নিতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমার ইংরেজি মানে ভোকাবুলারি রিলেটেড ব্যাপার স্যাপারে আমার বড় একটা এসকেলেশন এসেছে। আপনারাও অনেকে যদি কেউ জিআরই প্রিপারেশন নিতে যান সেক্ষেত্রে আমি বলবো যে জিআরই প্রিপারেশন আপনারা নিতে পারেন যদি এরকম সময় থাকে। কেননা টোটাল বিসিএস এর রান টাইমে যে 3 বছরই পড়ালেখা করতে হবে আমি এটাতে বিশ্বাসী না। বিসিএস এর পড়ালেখা আমার দৃষ্টিতে 3 বছরের পড়ালেখা না। প্রিলির আগে আপনি যদি আপনার আগের ব্যাকগ্রাউন্ডের স্টাডি কিছু করা থাকে তাহলে আমার দৃষ্টিতে আপনি প্রিলিমিনারির আগে 2 থেকে 3 মাস পড়ালেখা করবেন, রিটেনের সময় 3 মাস পড়ালেখা করবেন, এরপরে আপনি রেস্টে চলে যাবেন, ভাইবার আগে 1.5 মাস পড়ালেখা করবেন। তাহলে 6 মাস আমার দৃষ্টিতে ধরেন 6 মাস আর হচ্ছে 1.5 মাস, 7, 7.5, 8 মাস আসলে 3 বছর যাবত আপনি পড়ালেখা করবেন। বাদ বাকি টাইম আসলে পড়ালেখা নাই। তো কেউ যদি এরকম সাহস থাকে যে মাঝখানে একটা জিআরই প্রিপারেশন আপনি নিয়ে নেবেন, এটা নিয়ে নিতে পারেন। এবং অনলাইনে গ্রেগ ম্যাট থেকে ভালো প্রিপারেশন নেওয়া যায়, মাসে এখন বোধহয় $7.5 লাগে। সো আপনারা এটা নিতে পারবেন। বাট জিআরইকে আমরা অনেক কঠিন করে ফেলি হচ্ছে আমাদের চিন্তা ভাবনায় মনে হয় যে জিআরই অনেক একটা কঠিন পরীক্ষা, এই জন্যই আমাদের কাছে জিআরই কঠিন লাগে। আসলে বিষয়টা এরকম না। আমি আপনাদেরকে জিআরই প্রিপারেশনের জন্য ভোকাবুলারি পড়ার স্ট্র্যাটেজি বলি। অনেকে ফ্ল্যাশ কার্ডের কথা বলবে, এই কথা বলবে, সেই কথা বলবে, ওয়ালে লিখে লিখে পড়তে বলবে। অনেকে আপনার এরকম বলবে যে একটা হোয়াইট বোর্ড কিনবেন, সেই হোয়াইট বোর্ড দেয়ালে লাগাবেন, রোজ 5টা করে ওয়ার্ড লিখবেন, পড়বেন। এইগুলোতে না কোনো কাজ আসলে হয় বলে আমার মনে হয় না। কেননা এইরকম কাজ আমি জীবনে বহুবার করার ট্রাই করেছি, কোনো ওয়ার্ডই আমার মনে ছিল না, কোনো ওয়ার্ডই আমার কখনোই মনে ছিল না। সর্বোচ্চ 2, 4, 5, 10টা মনে ছিল। বাট আমার যে স্ট্র্যাটেজিটা খুবই কাজে লেগেছে, আমি প্রত্যেকটা সেটে 30টা করে ভোকাবুলারি, তার মানে সব মিলে অ্যাকচুয়ালি হচ্ছে 900 ওয়ার্ড আপনাকে শিখতে হবে। এটা কিন্তু আমি বলতেছি না যে আপনার ব্যারন্স 330 বা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড বা ব্যারন্স 900 বা হচ্ছে ম্যানহাটন 700 এইরকম কোনো কিছু না। এটা হচ্ছে গ্রেগ ম্যাটেরই বানানো 900 ওয়ার্ড। এটা খুবই এক্সট্রাভ্যাগেন্ট ওয়ার্ড টু ওয়ার্ড আমি তাও বলবো না, বাট আমার দৃষ্টিতে হচ্ছে এই 900 ওয়ার্ড অ্যাকচুয়ালি আপনার ইংরেজির লেভেলকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে আমার দৃষ্টিতে। এবং আপনারা এই ওয়ার্ড পড়বেন কিভাবে সেই জিনিসটা আমি আপনাকে বলি। এইটা হচ্ছে আমি প্রিন্ট করে বানিয়েছিলাম কুইজলেট অ্যাপ থেকে, এদের ছবি সহ তখন এই ফ্ল্যাশ কার্ডগুলো আমি নামিয়েছিলাম। তবে আমার কাছে যে এই জিনিসটা যে 900 ওয়ার্ডের ঠিক এইরকম পিডিএফ যেটা আপনি দেখতে পাচ্ছেন, এইটা আমি আজকে আমার কাছে এইটা হচ্ছে আমার জিনিসটা, আমি এটা বানিয়ে নিয়েছিলাম নীলক্ষেত থেকে প্রিন্ট করে, এবং এটা স্পাইরাল করে বানিয়ে নিয়েছিলাম। যা দেখতে পাচ্ছেন আপনি এইটা। এবং আমার ফার্স্ট 3 পেজ হচ্ছে এটা, প্রত্যেকটা পেজই আমার দেখতে এইরকম। তো এইখানে আসলে আমি একটা পেজ নিলাম আপনি দেখতে যেন সুবিধা হয়। আমি কিভাবে পড়তাম, একটা ওয়ার্ড হচ্ছে অ্যাবাউন্ড মানে হচ্ছে অনেক বেশি। এইখানে দেখেন নিচে ডেফিনেশন আছে, এক্সিস্ট ইন লার্জ নাম্বার অর অ্যামাউন্টস, মানে লার্জ অনেক বেশি সংখ্যক বা অ্যামাউন্টে অনেক বেশি হলেই এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাবাউন্ড। তো এটার জন্য দেখেন একটা এই যে মিনিয়ন্সের ছবি দেওয়া আছে, ছবিটাও দেখে আপনি বুঝতেছেন এখানে শত শত মিনিয়ন্স আছে, তার মানে এটা অনেক বড় সড়ো অ্যামাউন্টকেই রিপ্রেজেন্ট করতেছে। সো ছবির সাথে ওয়ার্ডের একটা বড় সড়ো রিলেশন আছে। বাট এই ছবি এই ওয়ার্ড শিখতে হেল্প করে না। সবচেয়ে বড় ওয়ার্ড শিখতে হেল্প করে হচ্ছে এইখানে কিন্তু টোটাল ওয়ার্ড আছে 900। এই 900 ওয়ার্ডের মধ্যে কিন্তু সিনোনিম ক্যাটাগরির ওয়ার্ড আছে। ধরেন এই যে অ্যাবাউন্ড পড়তেছি, এই অ্যাবাউন্ডের মতোই কিন্তু ওয়ার্ড এটার মধ্যে আপনি পড়বেন। কিছু দূর পরে যায় কপিয়াস মানে হচ্ছে অনেক,
অনেক, সংখ্যায় অনেক। তার মানে কি অ্যাবাউন্ড মানেও অনেক, কপিয়াস মানেও সংখ্যায় অনেক। তাহলে এই দুইটা সিনোনিম না? তাহলে এই দুইটাকে আপনি আলাদা করে কেন পড়বেন? আপনি কি করবেন, এই টোটাল 900 ওয়ার্ডের মধ্যে গিয়ে দেখেন এই যে প্রলিফারেট, ফ্লোরিশ, কপিয়াস, অ্যাম্পল, লেভিশ, জেনারাস, প্রফিউজ, এই যে কয়টা ওয়ার্ড বললাম, এই সব কয়টা ওয়ার্ডই কিন্তু এই 900 ওয়ার্ডের মধ্যে। তার মানে আমি কি করেছিলাম, এই 900 ওয়ার্ড রিডিং পড়তে গিয়ে যে ওয়ার্ডের সিনোনিম আমি আগে পড়ে আসছি সেই ওয়ার্ডের কাছে যায়। ধরেন কপিয়াস যখন আমি পড়েছি তখনই আমি অ্যাবাউন্ডের পাশে এসে কপিয়াস লিখে ফেলেছি, এবং কপিয়াসটা যখন আমি পড়েছি ওই কপিয়াসের পাশে গিয়ে আমি আবার অ্যাম্পল লিখে ফেলেছি। তার মানে কি বলেন তো, আমি কিন্তু এখন ওয়ার্ডের ডেফিনেশনের সাথে সাথে আমি ধরেন এইখানে 1 2 3 4 5 6 7 8টা সিনোনিম পড়তেছি, যে 8টা সিনোনিম আমার এই 900 ওয়ার্ডের মধ্যে এরপরে আছে। এবং আমি এই 900 ওয়ার্ড পড়তে গিয়ে এই 8টা ওয়ার্ডও তো চলে আসবে। এই 8টা ওয়ার্ডের পাশেও কিন্তু আমার অ্যাবাউন্ড শব্দটা লেখা আছে। শুধু অ্যাবাউন্ড না, ধরেন কপিয়াসের পাশে কপিয়াস বাদ দিয়ে এই কপিয়াসের জায়গা ধরেন শুধু অ্যাবাউন্ডটা অ্যাড করে এই বাকি 8টা ওয়ার্ডই কপিয়াসের পাশে লেখা আছে। এর মানে কি হচ্ছে বলেন তো, আমি একবার 900 ওয়ার্ড পড়ে চলে যাচ্ছি, এর মানে আসলে আমি 900 ওয়ার্ড 8 বার ওভারভিউ দিয়ে ফেলতেছি। 8 in 1 খেলাটা এইখানে। এবং এইটা হচ্ছে মেইন স্ট্র্যাটেজি ভাই। এবং দেখেন কিছু কিছু ওয়ার্ডের সিনোনিম অনেক কম আছে, কিছু কিছু সিনোনিম অনেক বেশি আছে। ধরেন এখানে ক্যাপ্রিসিয়াস একটা ওয়ার্ড আছে। ক্যাপ্রিসিয়াস মানে যে সহজে চেঞ্জ হয়ে যায় যে জিনিস। এখানে দেখেন লেখা আছে গিভেন টু সাডেন অ্যান্ড আনকাউন্টেবল চেঞ্জেস অফ মুড অফ আপনার ক্যারেক্টার আর কি। হুট করে আপনি চেঞ্জ হয়ে যান, বা এখন আছেন খুবই আনন্দের মধ্যে আছেন, হঠাৎ করে আপনি বলতেছেন আমার ভালো লাগে না। ধরেন সিনোনিম এখানে আছে হ্যাপাজার্ড, আরবিটরি, ফ্রিকেল, মার্কিউরাল, ভোলাটাইল, ইরাটিক, ভ্যাসিলিয়েটিং, কোয়ার্কি, হুইমসিক্যাল, ওয়েওয়ার্ড। এবং আপনি সব কয়টা ওয়ার্ডই এই 900 ওয়ার্ডের মধ্যে আছে, আপনি খুঁজে পাবেন। সব কয়টা ওয়ার্ডই 900 ওয়ার্ডের মধ্যে খুঁজে পাবেন। তার মানে কি আপনি এই কয়টা ওয়ার্ড যখন পড়বেন তার পাশেও আপনার এই ক্যাপ্রিসিয়াস শব্দটা লেখা আছে। সো এক ক্যাপ্রিসিয়াস পড়ার সাথে সাথে আপনি 9 জনকে ওভারভিউ দিয়ে ফেলতেছেন, এবং ওই 9 জনকে পড়তে গিয়ে আপনি এটা ওভারভিউ দিয়ে ফেলতেছেন। এবং এইটা আমার মনে হয় সবচেয়ে বেশি হেল্প করছে। এবং এইভাবে যখন আপনি ওয়ার্ড শিখবেন, এরপরে তো আপনি পত্রপত্রিকা পড়বেন, বিভিন্ন ইংলিশ ফিচার টিচার আপনি পড়বেন। ওই সমস্ত জিনিস পড়তে গিয়ে যখন আপনার জানা ওয়ার্ড সামনে চলে আসবে তখন দেখবেন আনন্দ লাগে, কেমন অন্যরকম আনন্দ আপনার লাগবে। এবং আপনি যে এই একটা জানা জিনিস চলে আসছে, আর পরীক্ষার হলে যদি এইরকম একটা জিনিস চলে আসে তাহলে তার আনন্দ অন্যরকম। তো এই হচ্ছে আমার কাছে মনে হয় ওয়ার্ড শেখার একটা বড় অ্যালগোরিদম। এবং ছবির সাথে কত চমৎকার রিলেশন দেখেন। এই যে কনস্পিকুয়াস মানে যেটা সহজে খুব দেখা যায়, খুবই উজ্জ্বল চকচকা একবারে দেখা যাচ্ছে যেটা, এই কনস্পিকুয়াস দেখেন অনেকগুলা কালো সবুজ আপেলের মধ্যে একটা লাল আপেল, তার মানে লাল আপেলটাকে খুবই কনস্পিকুয়াস, এটা হচ্ছে লাল আপেলটা। এবং কনস্পিকুয়াসের সিনোনিম দেখেন অস্টেন্টেটিয়াস, এর মানে হচ্ছে ধরেন আপনি ক্লাসে গেছেন হচ্ছে আগের যুগের এই রাজাদের পোশাক পরে, মানে খুবই ল্যাভিশ কাপড় চোপড় পরে গেছেন, এই জিনিসটার নাম হচ্ছে অস্টেন্টেটিয়াস। সো এইটার মানেও কিন্তু হচ্ছে কনস্পিকুয়াস, একটা সিনোনিম এইটার। ওভার্ট মানে হচ্ছে খুবই চকচকা বা খুবই প্রকাশ্য। তারপরে ব্লাটেন্ট মানে হচ্ছে খুবই প্রকাশ করা, মানে আপনি খুবই ভাবসাব নিচ্ছেন প্রকাশ করা। তারপরে হচ্ছে আপনার এই যে অ্যাপারেন্ট, ভিভিড, প্যাটেন্ট, এগুলো সবই কিন্তু আপনার কনস্পিকুয়াসের সিনোনিম। এবং এই সবগুলা ওয়ার্ডই 900 ওয়ার্ডের মধ্যে আছে। আশা করি ভোকাবুলারি পড়ার অ্যালগোরিদমটা আপনারা বুঝতে পারছেন। এবং বিলিভ ইট অর নট ভাই, শুধু এই কাজটা করার জন্য ধরেন আমি ইংলিশ খুব ভালো বলতে পারি, আমি এটা কখনোই বলি না। এবং আমার বাংলা ইংলিশ প্রনাউন্সিয়েশনেও অনেক ত্রুটি আছে, ধরেন উচ্চারণগত অনেক ত্রুটি আছে, বাট আমি একজন ভালো রিডার। আমার কাছে মনে হয় হচ্ছে আমার এই ভোকাবুলারির ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে। এর মধ্যে কিছু ওয়ার্ড আছে, ধরেন এই 900 ওয়ার্ডের মধ্যে মোটামুটি 300 ওয়ার্ড আছে যেটা আমি ফ্রিকুয়েন্ট ইউজ করতে পারি, বাট বাদ বাকিগুলো আমি ইউজ করতে পারি না, বাট সামনে আসলে আমি বলে দিতে পারবো। এবং এই জিআরই দিয়েছিলাম আমি কিন্তু 2022 সালে, তার মানে আপনার একটা দীর্ঘ সময় কিন্তু এখানে পার হয়ে গেছে। তারপরেও আমার দৃষ্টিতে মনে হয় যে এতদিন পরেও আমি যতটুকু ধরেন ভোকাবুলারি মনে রেখেছি জাস্ট বিকজ আমি এই স্ট্র্যাটেজিটা মেনটেন করেছিলাম। সো আপনারা এটা করতে পারেন। এইটা নিয়ে আমি অনেক কথা বললাম এই জন্য যে আসলে এই জিনিসটার গুরুত্ব অনেক বেশি এই জিনিসটার গুরুত্ব।
আপনারা এইভাবে প্রিপারেশন নিতে পারেন ওয়ার্ড শেখার জন্য, এবং রিটেনে ওয়ার্ড শেখার কোনো বিকল্প নাই, এবং মিনিমাম 100 ওয়ার্ড থাকবে আপনার গোছালো ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আপনি আসলে লিখবেন, বিভিন্নভাবে আপনি লিখবেন, এবং 100টা ওয়ার্ড আপনি পরীক্ষার খাতায় লিখবেনই, এবং এই 100টা ওয়ার্ড তো আপনি একবারে লিখবেন না, বারবার বিভিন্ন জায়গায় লিখবেন। সো হাই ফ্রিকোয়েন্সি জিআরই ওয়ার্ড, বা জিআরই ওয়ার্ড হচ্ছে মানে কি জানেন? জিআরই ওয়ার্ড হচ্ছে ধরেন আমরা এইভাবে বলি যে সেই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন অমুক, এইটা হচ্ছে বাংলা কথা বা আমজনতার কথা। কিন্তু আপনি যদি বলেন তদানীন্তন প্রধানমন্ত্রী, তদানীন্তন শব্দটা হচ্ছে জিআরই শব্দ। তার মানে কি, আপনি যদি বাংলা দিয়ে চিন্তা করেন যে আপনি এই টাইপের ভোকাবুলারি আপনার লেখায় ইউজ করতেছেন, এর মানে হচ্ছে আপনার লেখার উচ্চতা অন্য লেভেলে হচ্ছে। যখনই আপনার লেখার মধ্যে এ জাতীয় ওয়ার্ড দেখবে, তখনই আপনার মার্কিং অন্য লেভেলে চলে যাবে। আর ইংরেজিতে কোনো মুখস্থ টুখস্থ করার কোনো কিছু নাই। তো আপনারা শিখলেন যে আমরা কিভাবে ওয়ার্ড লিখতে পারি। এখন আমরা যেটা কথাবার্তা বলবো সেটা হচ্ছে আমরা সামারি কিভাবে লিখব। সামারি কিন্তু খুবই একটা জরুরি জিনিস, এবং সামারিতে আমরা যে জিনিসটা সবচেয়ে বড় ভুল করি সেটা হচ্ছে প্রচলিত প্যারাগুলো থাকে, তো ওই প্যারাগুলো থেকে আমরা যে মেইন যে কাজটা করি, প্রত্যেকটা প্যারা থেকে আমরা হচ্ছে আমরা যে কাজটা করি হচ্ছে প্রত্যেকটা প্যারা থেকে কিছু অংশ নিয়ে আমরা সামারি লিখি। ধরেন আমি যদি 5টা প্যারা থাকে, তাহলে 5টা প্যারা থেকে আমি 5টা লাইন নিয়ে সামারি লিখি, এবং আমি যে কাজ করি সেটা হচ্ছে আমি হুবহু প্যাসেজ থেকে লাইন নিই না, বাট ওই লাইনটাকে আমি একটু প্যারাফ্রেজ করি। ধরেন একটা ওয়ার্ডকে চেঞ্জ করি, প্যাসিভ থাকলে ওইটাকে অ্যাক্টিভ করি, বাট এইটা কোনোভাবেই সামারি লেখার ব্যাপার না। সামারি লেখা মানে কি আসলে অ্যাবস্ট্রাক্ট লেখা। আপনারা যখন আন্ডারগ্রেড পাস করছেন তখন আপনারা অবশ্যই একটা থিসিস জমা দিছেন, সেই থিসিসের কিন্তু আপনি শুরুতে একটা অ্যাবস্ট্রাক্ট লিখেছেন। এই অ্যাবস্ট্রাক্ট হচ্ছে এটা কি, আপনার টোটাল থিসিসের সামারি হচ্ছে এই অ্যাবস্ট্রাক্টটা আপনি লিখেছেন। সো আপনার ওই টোটাল প্যাসেজের একটা অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে, এইটা হচ্ছে আপনার কাজ। এবং এইখানে দেখেন আমি একটা নিয়েছি, এটা হচ্ছে এটা 2022 সালে পাবলিশ হওয়া একটা জার্নালের দ্য লোকাল গভর্নমেন্ট সিস্টেম ইন বাংলাদেশ অ্যান্ড অ্যানাটমি অফ পার্সপেক্টিভস অ্যান্ড প্র্যাকটিসেস। এই হচ্ছে টোটাল পাবলিকেশনটার নাম। শাহ এমডি আজিমুল এহসান এটা লিখেছেন, বোধহয় মিশিগান স্টেট থেকে এটা পাবলিশ হওয়া, একটা মিশিগান স্টেট থেকে, এবং এলভেশিয়ারে এটা পাবলিশ হয়েছে। সেখান থেকে শুধু অ্যাবস্ট্রাক্টটা আমি হুবহু কপি করেছি। তো এটা যদি আপনি দেখেন, এইখানে কিছু ব্যাপার স্যাপার আছে, এটা আপনাকে বুঝতে হবে। এই টোটাল পেপারটা যদি আপনি পড়েন, তাহলে তারা ডেটা নিছে, কিভাবে তারা ডেটাগুলা নিছে, এই রিসার্চটার মেথোডোলজি কি, এইটা নিয়েও কথাবার্তা আছে, ইন্ট্রোডাকশন আছে, দেন মেথোডোলজি আছে। এই যে এইখানে দেখেন, এইটার মধ্যে কিছু সংখ্যক মানুষের সে নামও বলছে, বা সে ডেটাগুলা কোন জায়গা থেকে নিছে, কাদের মাধ্যমে নিছে, এই সমস্ত স্পেসিফিক একজন পার্সন কি বলছে, এইগুলা নিয়েও কিন্তু এক একটা প্যারা আছে, এবং বিভিন্ন টাইপের শব্দের ডেফিনেশন আছে সেইখানে। এর কোনো কিছুই কিন্তু এই জায়গা নাই। এইখানে দেখেন প্রথম লাইনটা হচ্ছে, দ্য লোকাল গভর্নমেন্ট অফ বাংলাদেশ শোজ all the characters of a colonial one since our country was under the British Raj for 190 years and under Pakistan rule for around 24 years. প্রথম লাইনটা হবে সবচেয়ে বড় পিকচার। সবচেয়ে বড় পিকচারটা কি, আমাদের মধ্যে, আমাদের লোকাল গভর্নমেন্টের মধ্যে এই সমস্ত ক্যারেক্টারগুলো আছে, যে কলোনিয়ালের ক্যারেক্টারগুলো আছে, যে সাম্রাজ্যবাদের টাইমে যে টাইপের লোকাল গভর্নমেন্টের যে ব্যাপার স্যাপার ছিল, সেইগুলো এখনও আসছে, কারণ 190 বছর এটা আমাদের করছে। এইটা দেখেই আপনি বুঝতে পারেন যে যিনি রাইটার, যিনি এইটার অথর, তিনি আসলে কি বক্তব্য দিতে যাচ্ছে। প্রথম লাইন, তার মানে আপনার লেখার, সামারি লেখার, আপনি তো প্যাসেজ পড়বেন না, সামারি আসা পর্যন্ত আপনি প্যাসেজ পড়ছেন। শর্ট কোশ্চেন থাকে 3 মার্কের, এই 3 মার্কের কোশ্চেনের আপনি আনসার দিয়ে ফেলছেন। আর 3 মার্কের কোশ্চেনের যদি আনসার দেন, 10টা কোশ্চেন যদি থাকে 30 মার্ক, এই 30 মার্ক আনসার দিতে গেলে কিন্তু আপনি প্যাসেজ ঘেটে ঘেটে পড়ে ফেলছেন। সো আপনি জানেন এই টোটাল প্যাসেজের বক্তব্যটা কি, আপনি সেই বক্তব্যটা এক লাইনে প্রথমে লিখে ফেলবেন। এক লাইনে, ফার্স্ট লাইন হচ্ছে আপনার টোটাল যে প্যাসেজটা আছে, টোটাল প্যাসেজের কথা বলবে এক লাইনে।
এটা হবে আপনার ফার্স্ট লাইন। কখনোই ফার্স্ট প্যারায় কি বলছে এইটা আপনার ফার্স্ট লাইন হবে না, আপনার ফার্স্ট লাইন হবে টোটাল প্যাসেজের যে থিমটা এইটা আপনি এক লাইনে লিখবেন। এবং এরপরে আপনি হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে আপনি যে ব্যাপার স্যাপার নেবেন যে এই জিনিসটা বলার জন্য কি কি সে করছে বা সে কি কি জিনিস দেখাইতে চাইছে। এখানে দেখেন ডিউরিং দ্য ব্রিটিশ অ্যান্ড পাকিস্তানি পিরিয়ড ইভেন আফটার ইন্ডিপেন্ডেন্স, এখানে দেখেন এই জিনিসগুলোও কিন্তু আপনি ধরেন আপনার লেখার মধ্যে ইউজ করবেন যে এইটুকু কিন্তু আপনি এক্সট্রা লিখছেন, এইটা কিন্তু আপনার লাইনের অংশ না, বাট আপনার লাইনকে বোল্ড করার জন্য আপনি এই জিনিসটা করছেন। দ্যাটস ওয়াই দেখেন দুই পাশে দুইটা কমা দিয়ে আটকায় দিছে। সো আপনার লেখার মধ্যেও কিন্তু এইরকম ব্যাপার স্যাপার আনতে পারেন। ধরেন আপনি বলতেছেন ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, আপনি জাস্ট এতটুকু বলবেন ঢাকা ইজ আন্ডার অ্যাটাক, এটুকুই আপনার মেসেজটা। কিন্তু আপনি বললেন ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ আন্ডার অ্যাটাক, তাহলে আপনি ওই যে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এইটা কিন্তু আপনি আগে যাকে বলছেন সেটাকে বিশেষায়িত করলেন বা এক্সট্রা একটা ইনফরমেশন দিলেন। সো এটা আপনি এই কমার ভিতরে এইগুলা দিতে পারবেন, এগুলা লেখা সুন্দর করে, ঠিক আছে। এইগুলা কিছু যে ব্যাপার স্যাপার আসলে জানা থাকা দরকার, আপনার প্রেজেন্টেশন সুন্দর হবে। ওকে, several structural changes were made to the local government bodies under different regimes. বিভিন্ন টাইমে বিভিন্ন টাইপের চেঞ্জ আসছে, এটা বলতেছে ডিসপাইট অল এফোর্টস। এই যে দেখেন ডিসপাইট খুবই মারাত্মক শব্দ। ডিসপাইট কোথাও বলা মানে আগে যা বলছি তার উল্টা কথা বলবো, আর উল্টা কথা বলা মানে আমি অথর উল্টা তাকে জোর দিচ্ছে। অথর কিন্তু আগে কি বলছে এটাতে কিন্তু সে অথর এটাতে ইন্টারেস্টেড না। ডিসপাইট বলা মানেই হচ্ছে ডিসপাইটের পরে অথর যেটা বলবে এইটাকে অথর জোর দিচ্ছে, এইটা আসলে অথরের বক্তব্য। এর আগে সে একটা পজিটিভ কথা বলে নিয়েছে, ডিসপাইট বলছে মানে এটা মেইন বক্তব্য। ডিসপাইট অল এফোর্টস বাংলাদেশ হ্যাজ বিন নোন টু বি অ্যামং অফ দ্য মোস্ট সেন্ট্রালাইজড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। সো এই লাইনটা হচ্ছে অথরের মেইন বক্তব্য। তাহলে এই বক্তব্যটা সামারিতে নিয়ে আসছে মানে অথর টোটাল জায়গাতেই কিন্তু বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থার সমালোচনা করছে। অবশ্যই এই পেপারটা এরকম, আমি পুরা পেপারটা পড়েছি। সে টোটাল জায়গাতে এটাকে সমালোচনা করছে এবং এই জায়গায় সে জোর দিছে। সো আপনার যে প্যাসেজ আসবে সেই প্যাসেজে আপনি এইটাও কিন্তু একটা সামারি লেখার যুক্তি। ধরেন আপনি ওই যে 44তম বিসিএস এ যেটা আসছিল, ধরেন এই নিয়ে এই ডিজিটাল ডিটক্স বা এই টাইপের বিষয় নিয়ে, যে আপনার আমরা যেই মোবাইল ফোন এইগুলাই ব্যবহার করতেছি এতে এই হচ্ছে। তো আপনি কিন্তু এইরকম প্যাসেজে লিখতে পারেন, যে সামারিতে লিখতে পারেন যে মোবাইল ফোনের এত নেগেটিভ ঘটনা ঘটতেছে, মানে মোবাইল ফোন দেখে মানুষ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তারপরে আপনি বলবেন ডিসপাইট অল দোজ থিংস, দেন আপনি আপনার মেসেজটা দিবেন। বা অথর আসলে মেইন কোন দিকে ইনক্লাইন্ড, অথর আসলে কোন দিকে বক্তব্য দিতে যাচ্ছে সেই রকম আপনি দিবেন। কয়েক লাইন আপনি প্যাসেজের ভেতর থেকে টোটাল থিমটা আপনি নিলেন এবং লাস্টে অবশ্যই একটা কথা থাকতে হবে। দেখেন এখানে বোল্ড একটা লাইন আছে, দিস পেপার অ্যাটেম্পটস টু অ্যানালাইজ। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, আপনার সামারির মধ্যে অবশ্যই এই কথাটা থাকতে হবে। এখন আপনি বলেন প্যাসেজটা, এই পেপারটা লিখছে কে? এটা একটা পেপারের অ্যাবস্ট্রাক্ট। পেপারটা লিখছেন কে? রাইটার নিজে। অ্যাবস্ট্রাক্টটা কে লিখছেন? রাইটার নিজেই। সেইখানে কিন্তু অথরই অ্যাবস্ট্রাক্ট লিখতেছে, অথরের বক্তব্য। দ্যাটস ওয়াই সে বলছে দিস পেপার অ্যাটেম্পটস টু অ্যানালাইজ। কিন্তু আপনি যখন সামারির শেষ লাইনটা লিখবেন, তো সামারির যে প্যাসেজটা, এই প্যাসেজটা তো আপনি লেখেন নাই, বা এই প্যাসেজটা কি কোনো পত্রিকার ফিচার না কি, এটা তো আপনি কিছুই জানেন না। বাট আপনি এটা জানেন যে একজন লেখক এই প্যাসেজটা লিখছে। সো আপনি এই কথা লিখবেন লাস্ট লাইনে, যে দ্য অথর অ্যাটেম্পটস টু অ্যানালাইজ। অবশ্যই দ্য অথর শব্দটা আপনার সামারির মধ্যে থাকতে হবে, যে দ্য অথর অ্যাটেম্পটস টু অ্যানালাইজ দিয়ে আপনি লিখে ফেললেন। তার মানে আপনার টোটাল প্যাসেজ সামারির লাস্ট লাইনটা অথর আসলে কি বলতে চাইছে। যেমন আপনি 44তম বিসিএস এর প্যাসেজ যদি আপনি পড়েন, তাহলে 44তম বিসিএস এ প্যাসেজে জাস্ট এটাই বলতে বলছে যে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত জিনিসের নেগেটিভ জিনিস থাকতে পারে, বাট তারপরেও জিনিসটা ভালো। জিনিসটা আমাদের বর্তমান টাইমে 4IR বা বিভিন্ন টাইমে এই জিনিসটা থাকা দরকার, বা এই নলেজটা আমাদের জেনারেশনের মধ্যে এই নলেজটা ছড়ানো দরকার। এটা হচ্ছে মেইন বক্তব্য অথরের। টোটাল আপনি সবসময় খেয়াল রাখবেন যে প্রথম লাইন
প্রথম লাইন হচ্ছে টোটাল জিনিসের একটা টাইটেল রিলেটেড কথাবার্তা বলবেন, যে টাইটেল মানে জাস্ট টাইটেল না, কিন্তু এখানে লাইনটা দেখেন যে টাইটেল, এই লাইনটা মানে কিন্তু টাইটেল না, বাট ওই লাইনটা হচ্ছে টোটালটার পিকচারটা বলবে। আর লাস্ট লাইন হচ্ছে অথর আসলে কি হাইলাইট করতে চাইছে, বা অ্যাটেম্প টু অ্যানালাইজ দিতে পারেন, বা অ্যাটেম্প টু ইলুমিনেট দিতে পারেন যে এইটা সে প্রকাশ করতে চাইছে, বা এই টাইপের কোনো একটা চমৎকার শব্দ ইউজ করবেন, যে শব্দগুলো, এবং এইটার না একটা আপনি আমার গল্পটা শুনলেন, এই গল্প শোনার পরে আপনার নিজস্বভাবে এরকম একটা সামারি লেখা টেমপ্লেট আপনার থাকা দরকার। তবে আমার দৃষ্টিতে আমি বাজারে যত বইটই পড়েছি, সামারি পড়েছি, কোনোটাই আসলে পারফেক্ট কোনো সামারি না। ঠিক আছে, আমার দৃষ্টিতে মনে হয়েছে যে এটা পারফেক্ট কোনো সামারি না। তো আশা করি এতটুকু আলোচনা যেহেতু শুনছেন আপনারা, এবং যারা রিটেন দিবেন তারা তো অবশ্যই আসলে প্রিলিমিনারি পাস করছেন, বা আপনি আগেও হয়তো বা রিটেন দিচ্ছেন। সো আপাতত এইটা বাকি কাজটুকু আপনাকে করতে হবে। রেডিমেড কোনো জিনিস অ্যাকচুয়ালি আপনার খুব একটা কাজে দিবে না। সো আমরা একটা রেডিমেড জিনিস আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা এডিটোরিয়াল লিখতে হয়, মানে বা কোনো পত্রিকার সম্পাদক বরাবর একটা চিঠি লিখতে হয়। চিঠির 2টা পার্ট থাকে। সো ধরেন এই হচ্ছে আমাদের বক্তব্য। তো পরবর্তীতে আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে আমরা ছোটবেলায় 9-10-এও যেভাবে লেটার লিখতাম, এখন 2024 সালে এসে খুব একটা চেঞ্জ আসছে। আমি বইটইতে দেখি নাই যে আই বেগ মোস্ট রেসপেক্টফুলি বা ডেয়ার স্যার, এই টাইপের শব্দ আমি ব্যবহার করতে রাজি না। আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, একবারে এইটাই ইউজ করবেন। আমি এইরকমই একটা লিখতাম, বাট আমি ম্যাক্সিমামটাই ভুলে গেছি যে আমারও এইরকম বানানো একটা টেমপ্লেট ছিল, এবং আজকে আমি আপনার জন্য এটা রেডি করেছি। এটা লিখতে পারেন আপনারা। উপরে আপনারা জাস্ট তারিখ লিখবেন, এই তারিখটা লিখবেন, দেন দ্য এডিটর, ঢাকা ট্রিবিউন বা কোনো একটা পত্রিকার নাম, এইসব আপনি লিখে দিলেন। এইটুকু তো হচ্ছে একবারে ফরমেটেড ব্যাপার স্যাপার, ঠিক আছে। বাট আপনি লেখা শুরু করবেন এইরকম, যে এই যে দেখেন গ্রিটিংসের পরে অবশ্যই একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে। গ্রিটিংস মানে হচ্ছে আপনি শুভেচ্ছা জানালেন, সেটা সালাম হতে পারে, সেটা আদাব হতে পারে, যেটা যে কোনো কিছু, আপনি তাকে শুভেচ্ছা জানালেন। গ্রিটিংস এস্টিমড স্যার, নট ডেয়ার স্যার। ডেয়ার স্যার আমি আসলে এই শব্দটা আমি ব্যবহার করতে রাজি না, এটা সবাই করে। এস্টিমড মানে সম্মানী মানুষ, সম্মানী স্যার আপনি বললেন আর কি, ঠিক আছে। সো এস্টিমড শব্দটা আমার কাছে বেশি ভালো মনে হয়, এবং আমি এটাই ব্যবহার করি। আপনি চাইলে আরও সিনোনিম শুধু খুলে বের করতে পারেন, বাট বিভিন্ন একাডেমিক রাইটিংয়ে আমি বিভিন্ন মেসেজ বা প্রফেসরদের কাছে চিঠিপত্র লেখার সময় এস্টিম শব্দটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এবং আমি এরকম দেখেছি, আমি যখন এই যে অ্যাডমিশনের জন্য বিভিন্ন প্রফেসরের কাছে মেইল পাঠাতাম, আমি এই ফরম্যাটটাই ব্যবহার করতাম। সো এই লেখার প্যাটার্নটা দেখেন যে এটা ইমেইল লেখার মতন। আই ট্রাস্ট দিস লেটার ফাইন্ডস ইউ ইন এক্সেলেন্ট হেলথ। এটা একটা জাস্ট গদবাঁধা কথা, এবং এটা থাকা দরকার, যে কোনো একটা সম্মানী মানুষকে এই কথাটা থাকা দরকার। ইট উড বি এ সাবস্টেন্সিয়াল সোর্স অফ ডিলাইট ফর মি। শোনেন, একটা লেখাকে ধরেন একটু চমৎকার করা হচ্ছে প্রচুর অ্যাডজেক্টিভ ব্যবহার করা। তা আপনি বলতেন যে ইট ইজ এ সোর্স অফ জয়, বা খুবই একটা আনন্দের সোর্স হতো, বাট সোর্সটাকে আপনি সাবস্টেন্সিয়াল বলছেন, মানে খুবই হিউজ, বা হচ্ছে যেটা শেষ হবে না, অগণিত সোর্স আর কি, মানে খুবই বেশি সোর্স আর কি, বেশি জোর দিয়ে ফেলছেন আর কি, রিগোরাস টাইপের ব্যাপার স্যাপার আর কি। সো একটা চমৎকার শব্দ আপনি ইউজ করলেন, সাবস্টেন্সিয়াল সোর্স অফ ডিলাইট। জয় না ব্যবহার করে আপনি বললেন ডিলাইট ফর মি ইফ ইউ জেনারাসলি। দেখেন, ইফ ইউ ইলাস্ট্রেট দিতে পারবেন, বা ইফ ইউ পাবলিশ দিতে পারেন, বা পাবলিশ শব্দটা আমি ব্যবহার করতে রাজি না। সো ইলাস্ট্রেটেড শব্দটা, ইলাস্ট্রেট মানে হচ্ছে যে কোনো কিছু শো করা, বা যে কোনো কিছু রাইট করা, দেখানো, এই সমস্ত জায়গায় আমি ইলাস্ট্রেট বা ইলুমিনেট এই শব্দটা ব্যবহার করতে আমি বেশি পছন্দ করি। এটা হচ্ছে ভালো ইংলিশ হতে পারে আমার দৃষ্টিতে আর কি। আরও ভালো আছে আমার দৃষ্টিতে, আমাদের লেভেলের জন্য এটা খারাপ না। ইলাস্ট্রেট না বলে আমি বলছি জেনারাসলি ইলাস্ট্রেট। সো দ্য ফলোয়িং ফিচার ইন ইউর, দেখেন নিউজ পেপার না বলে আমি বলছি এক্সাল্টেড নিউজ পেপার, মানে খুবই পরিচিত বা গ্রহণযোগ্য। এক্সাল্টেড মানে সম্মানেও বলা চলে, একটা মিনিং মানে গ্রহণযোগ্য আর কি। লেটার্স কলাম মানে আপনার পত্রিকার লেটার্স কলামে, দেখেন পত্রিকা না বলে আপনার বলছে প্রচুর প্রচলিত পত্রিকা আর কি। আই উড লাইক টু ইন্ট্রিট ইউ, ইন্ট্রিট দেখেন আমি আই উড লাইক টু রিকোয়েস্ট বলি না, আমি বলছি ইন্ট্রিট ইউ। রিকোয়েস্টের একটা চমৎকার সিনোনিম এইটা। ইউ টু বিস্ট্র অন মি অ্যান অপরচুনিটি, দেখেন বাট টু গিভ বলতে পারতাম আমি। সো গিভ না বলে আমি এখানে হচ্ছে বেস্ট্রো বলছি। সো এটা একটা চমৎকার ব্যাপার আর কি। অন অপরচুনিটি টু এক্সপ্রেস মাই ভিউ পয়েন্ট, বা এক্সপ্রেস মাই
অপিনিয়ন বলতে পারতেন, অপিনিয়নের চাইতে ভিউ পয়েন্টটা আমার কাছে বেশি ভালো মনে হয়, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করছি। বাট এই সমস্ত শব্দ আপনারা আরও চমৎকার শব্দ ব্যবহার করতে পারে। দিস উইল বি বেনিফিশিয়াল, দেখেন আমি বেনিফিশিয়াল না বলে আমি বলছি ট্রিমেন্ডাসলি বেনিফিশিয়াল। ট্রিমেন্ডাসলি না বলে আপনি এটাকে এক্সট্রিমলি বেনিফিশিয়াল বলতে পারতেন, বাট এক্সট্রিমলির চাইতে ট্রিমেন্ডাসলি শব্দটা শুনতে ভালো। টু দ্য ইনহ্যাবিটেন্টস, টু দ্য রেসিডেন্ট না বলে আমি এখানে শব্দটা ইউজ করছি হচ্ছে টু দ্য ইনহ্যাবিটেন্টস অফ দিস লোকালিটি। ইনহ্যাবিটেন্টস মানে এই অঞ্চলে যারা বসবাস করে তাদের জন্য আর কি। এরপরে আমি শুধু রিগার্ডস না বলে আমি সব সময় কি অম রিগার্ডস শব্দটা ব্যবহার করি। অম রিগার্ডস আমার কাছে শুনতে ভালো লাগে। এবং মিস্টার এ, অবশ্যই আপনি নাম লিখবেন না, আপনি একটা মিস্টার এক্স বা মিস্টার এ লিখবেন। বাট আমার বিসিএস জার্নিতে আমি কোথায়ও যদি অ্যাড্রেস লিখতে হতো, সেটাও যে এই যে মানে এগুলো সবই হাইপোথেটিক্যাল আর কি, কাল্পনিক অ্যাড্রেস, সেখানে আমি ঢাকা ইউনিভার্সিটির কোনো একটা হলের নাম লিখতাম। কেননা আমার কাছে মনে হয়েছে যে, শোনেন, মানুষ বায়াসড, পৃথিবীর সব মানুষই বায়াসড, নেপোটিজম সবার মধ্যেই আসছে। আবার এমন না যে অন্য ইউনিভার্সিটির একজনকে খারাপ দেখবে। ধরেন আমার দৃষ্টিতে আমার খাতাটা একজন ঢাকা ইউনিভার্সিটির কোনো স্টুডেন্টের কাছে যাওয়ার, যে যিনি ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনি, অতীতে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন, এইরকম একজনের কাছে আমার খাতাটা যাওয়ার চান্স অনেক বেশি বলে আমি বিশ্বাস করি। সো দ্যাটস ওয়াই আমি ঢাকা ইউনিভার্সিটির এই কোনো একটা হলের ব্যাপারটা আমি ব্যবহার করতাম। কেন করতাম আমি জানি না, বাট আপনারা জানেন হিউম্যান নেচার কেমন। সো দ্যাটস ওয়াই এটা একটা ডিপ্লোম্যাটিক গেম আপনি বলতে পারেন। সো আমি এই কাজটা করতাম আর কি। সো আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। এইটুকু হচ্ছে লিখতেই হবে আপনার। হট অ্যাবাউট দ্য প্যাসেজেস আপনার কাছে এইটুকু মুখস্থ, ঠিক আছে? এটা জাস্ট আপনি যা লিখে ফেলবেন, এটা ঠাস ঠাস। এইটা নিয়ে কোনো ধরনের কোনো চিন্তা করার কোনো সুযোগ নাই। পরীক্ষার হলে যা আপনি এটা 1 মিনিটে লিখে ফেলবেন, ঠাস ঠাস লিখে ফেলবেন। এরপরে আপনি এখানে একটা হেডলাইন দিবেন, আপনার ফিচারটার একটা হেডলাইন দিবেন। হেডলাইন দিয়ে আপনি ফিচারটা লিখবেন, নট নেসেসারি দিয়ে আপনি ওই প্যাসেজটা লিখবেন, বাট প্যাসেজের থিম নিয়ে আপনি লিখবেন। লেখার পরে লাস্টে কিন্তু আবার আপনি আপনার নাম দিবেন, দিবেন, এই যে একবারে লাস্টে দেওয়ার পরে আপনি একটা খাম আঁকবেন, খাম এঁকে ফেলবেন, ওই যে এই স্ট্যাম্প ইয়ে করে। এই হচ্ছে ব্যাপার। এবং এই টোটাল ঘটনাটা আপনাকে ঘটাতে হবে 15 মিনিটে, ম্যাক্সিমাম 15 মিনিট। সো আপনার এই জিনিসটুকু যেটুকু আমি দেখাচ্ছি, যেহেতু আমাদের লিগ্যাল সাইজের কাগজ, ধরেন আমাদের পেজটা হচ্ছে, ধরেন এখানে আমরা এঁকে ফেলি, ধরেন এই হচ্ছে, আচ্ছা আমরা একটা কালো কালারের নিই, ধরেন এই হচ্ছে আমাদের একটা লিগ্যাল সাইজের কাগজটা, এই হচ্ছে আমাদের পরীক্ষার খাতা। সো মার্জিন টানা আছে, আপনি এখান থেকে লেখা শুরু করলেন, এইরকম করে লিখতে ধরেন এইটুকু লিখতে আপনার এই পর্যন্ত চলে আসলেন। আপনার এই জায়গায় এসে এটা শেষ, অর্ধেকের একটু বেশি লাগতে পারে। দেন আপনি এইখানে হচ্ছে আপনার এইটা লিখলেন, টাইটেলটা লেখার পরে এইটা আপনি প্যারা করে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। লিখে পরের পেজে যাবেন, পরের পেজটা পুরা শেষ করে দিবেন। তার মানে আপনার 2 পেজ প্লাস লিখলে চলে, ঠিক আছে? 3 পেজে যাওয়ার মানে 3 পেজ হওয়া যাওয়ার দরকার নাই। 3 পেজের বেশি হয়ে যাবে, এগুলো আমি বিশ্বাস করি না। বাট 3 পেজ হতে পারে, ধরেন এই যে বাক্স টাক্স সহ 3 পেজ, ঠিক আছে? বাট 2 পেজ প্লাস মানে আমার দৃষ্টিতে এনাফ। তবে অবশ্যই এইটুকু আপনার মুখস্থ থাকতে হবে। আপনারা চাইলে এটাকে আরও সুন্দর করতে পারেন, তবে আপনারা চমৎকারভাবে এটা লিখবেন আমি বিশ্বাস করি। ম্যাক্সিমাম বিসিএস যারা দেয় তারা ওইখানে গিয়ে এটা চিন্তা করে লেখে, বা বই থেকে এটা দেখছেন, এটা না। যেটা লিখতেই হবে সেটা ডাইরেক্ট যায় লিখবেন। ওকে, ট্রান্সলেশন নিয়ে আমি আজকে কথাবার্তা বলবো না। এসে রাইটিং নিয়ে আপনাকে আমি বলি। এসে রাইটিংটা শুরু করবেন, ধরেন আপনারা সবচেয়ে চমৎকার ওয়েতে শুরু করবেন। এই হচ্ছে আপনার খাতাটা, ধরেন আজকে বাঁকা হয়ে যাচ্ছে লেখা, ধরেন এই হচ্ছে আপনার খাতাটা, এটা আরো সুন্দর হতে পারতো। ধরেন এই হচ্ছে আপনার খাতাটা, এইখানে আপনি অবশ্যই উপরে আনসার টু দ্য কোশ্চেন নাম্বার লিখে রাখবেন। প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে আনসার টু দ্য কোশ্চেন নাম্বার লিখবেন। সো এই হচ্ছে আপনার টাইটেলটা আপনি দিলেন। টাইটেলটা দেওয়ার পরে আপনি এইরকম জায়গা থেকে লেখা শুরু করবেন। কখনো ইন্ট্রোডাকশন শব্দটা আপনি লিখবেন না, এবং কখনোই কোটেশন দিয়ে এসে লেখা শুরু করবেন না, কখনোই না। কোটেশন দিয়ে কখনোই শুরু করবেন না। আপনি কি লিখতেছেন, ওই কোটেশনটা দিয়ে শুরু করলেন, কোটেশনের রিলেভেন্সটা কি? কোটেশন দিয়ে কখনো লেখা শুরু করবেন না। এটা আমার দৃষ্টিতে আমার এটা পছন্দ না আর কি। সো আপনি জাস্ট একটু দেখেন, আমি গ্যাপ রেখেছি, ইন্ট্রোডাকশন লেখার জায়গাটা আমি গ্যাপ রেখেছি, বাট ইন্ট্রোডাকশন আমি লিখি নাই। সো ইন্ট্রোডাকশন আমি লিখবো না, আমি এরকম লিখতে লিখতে চলে যাব। অবশ্যই শুরুতে চমৎকার ওয়ার্ড দিয়ে
সুন্দর জিনিসপত্র লিখতে হবে এবং আপনার ইন্ট্রোডাকশনটা আপনি শেষ করবেন একটা কোটেশন দিয়ে, এবং এই কোটেশনটা দেওয়ার জন্য পরিস্থিতি ক্রিয়েট করবেন আগের 2 লাইনে। আগের 2 লাইন আপনি এমনভাবে লিখবেন 2টা সেন্টেন্স যেন এই 2টা সেন্টেন্সের সাথে এটা রিলেটেড হয়, এবং লাস্ট লাইনটা আপনি এই 2টা লাইন লেখার পরে আপনি লিখবেন যে রিগার্ডিং দিস থিং দেয়ার ইজ এ প্রভাবস বা দেয়ার ইজ এ পোয়েম বাই রবীন্দ্রনাথ ঠাকুর, এইরকম আপনি লিখবেন। ঠিক আছে, এই আপনি কখনোই এইরকম লিখবেন না যে কোটেশন আপনি এরকম দিলেন, এরকম কোটেশন দিয়ে এখানে নিচে দিয়ে লিখবেন রবীন্দ্রনাথ ঠাকুর বা ইংরেজিতেই লিখলেন আপনি, এইটা আপনি করবেন না। আমার দৃষ্টিতে আপনার এই লাইনের মধ্যে থাকবে রিগার্ডিং দিস থিং দেয়ার ইজ এ পোয়েম বাই রবীন্দ্রনাথ ঠাকুর, বা রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনি আরও সুন্দর নোবেল লিউরেট রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে আপনি দেন কোটেশনটা আপনি এখানে মেরে দিলেন, বা কোনো একজনের কথা এখানে দিয়ে দিলেন আপনি, এটা দিয়ে আপনার ইন্ট্রোডাকশনটা শেষ। এরপর থেকে প্রত্যেকটা পয়েন্টের নাম দিবেন আপনি, বাট ইন্ট্রোডাকশন আপনি কখনো নাম দিবেন না। একমাত্র ইন্ট্রোডাকশনে আপনার কোনো পয়েন্ট থাকবে না, ইন্ট্রোডাকশন শব্দটা থাকবে না। এর পরের বর্তিতে আপনি সবগুলা পয়েন্ট পয়েন্ট আকারে লিখবেন, কোনো সমস্যা নাই। আবার কনক্লুশনে গিয়ে আপনার কখনোই কনক্লুশন শব্দটা থাকবে না। আপনার লেখা শুরু হওয়া ভাবেই মানে লাস্টের যে প্যারাটা হবে, এবং ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনে সবচেয়ে বেশি টাইম দিতে হবে, সবচেয়ে বেশি ভালো ভালো শব্দ ইউজ করতে হবে, সবচেয়ে বেশি সময় শ্রম ওইখানে দিতে হবে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, ম্যাক্সিমাম টিচার আমার মনে হয় আর কি ইন্ট্রোডাকশনের দিকে এবং কনক্লুশনের দিকেই একজন রিডার বেশি মনোযোগ দেয়। সো মাঝখানের বডিতে কি লিখছেন এইটা আসলে 2টা র্যাপ আপ করা খুবই চমৎকারভাবে দরকার। এবং আমি বলবো লাস্ট 6-7 মিনিট ধরে আপনি কনক্লুশনটা লিখবেন, এবং কনক্লুশনটা লিখবেন 1 পেজ ধরে, এবং কনক্লুশনটা আপনি শুরুই করবেন এমনভাবে, ধরেন এই যে ইন্ট্রোডাকশনের মতোই আপনি একটু গ্যাপ দিয়ে শুরু করবেন এবং এটা একটা প্যারা হবে। ঠিক আছে, এবং কনক্লুশন এইভাবে শুরু করলেন, টু কনক্লুড দিস কম্পোজিশন বা টু কনক্লুড দিস এসে আই মাস্ট সে, এটা দিয়ে আপনি লেখা শুরু করতেন, বা আপনি ইন এসেন্স দিয়ে লেখা শুরু করতে পারতেন, বা এই কনক্লুশনের প্যারাটা বা দেয়ারফর দিয়ে শুরু করতে পারেন। সো এইরকম ইন এসেন্স শব্দটা ভালো, ইন এ নাটশেল শব্দটা ভালো, টু কনক্লুড দিস থিং আই মাস্ট সে, এই টাইপের শব্দ দিয়ে আপনি আপনার এই কনক্লুশন লেখা শুরু করবেন। অনেকে আরও ভালো পারতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা নিজেরা নিজেদের মতাদর্শ শেয়ার করতে পারেন যে কোনটা লিখলে আসলে লাস্টের দিকে ভালো হয়। সো প্রথম সেন্টেন্স দেখেই যেন রিডার বুঝে যায় এইটা আপনার কনক্লুশন। এর জন্য কনক্লুশন শব্দটা লেখার দরকার নাই, এটা মোটামুটি 1 পেজ হবে। এই কনক্লুশনের মধ্যে আপনি কোনটাতে জোর দিলেন। এবং আপনাদেরকে আমি বারবার ভাই একটা বলি, এসে বা কম্পোজিশন লেখার জন্য যে পুরা অথেন্টিক ডেটা দিতে হবে, টেবিল লিখতে হবে, এর কোনো কিছুর দরকার নাই। মনে রাখবেন ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, এইখানে হাইপোথেটিক্যাল ডেটা আপনি দিতে পারবেন, পুরা হাইপোথেটিক্যাল। ধরেন আপনাকে একটা বিষয় নিয়ে আপনি একটা আর্গুমেন্ট এসে, প্রত্যেকটা এসেই একটা আর্গুমেন্টের মতন, এর পজিটিভ সাইডের জিনিস আপনি লিখবেন, নেগেটিভ সাইডের জিনিস লিখবেন, বাট আপনি পজিটিভের দিকে আপনি বেশি বায়াসড নাকি নেগেটিভের দিকে আপনি বায়াসড, এইটা দিয়ে আপনি লাস্টে কনক্লুড করে দিবেন। এটা হচ্ছে আপনার ব্যাপার। ধরেন বাংলাদেশের ন্যাচারাল ডিজাস্টার বা এই টাইপের বিষয় নিয়ে, বা বাংলাদেশের যে আমাদের বা টোটাল হচ্ছে এনভায়রনমেন্টাল ক্রাইসিস নিয়ে আপনি একটা লিখতেছেন। তো এই ক্ষেত্রে আপনার লেখার বক্তব্য ধরেন এইরকম হতে পারে যে ইন্টারন্যাশনাল অ্যারিনাতে যারা বিভিন্ন ধরনের স্টেপ নিচ্ছে, এই চুক্তি টুক্তি করতেছে, এইগুলো আপনি সবই বলবেন। এইগুলা সবই বলার পরে আপনি আসলে এইগুলা বলতেছেন, এইটার আপনি পক্ষে না বিপক্ষে, যদি পক্ষে হন কেন পক্ষে, বিপক্ষে যদি হন কেন বিপক্ষে, এর কয়েকটা ফ্যাক্ট আপনি বলবেন। বাট কখনোই ধরেন অ্যাডামেন্ট হওয়া যাবে না। আপনি পার্শিয়ালি অ্যাগ্রি করবেন বা পার্শিয়ালি ডিসঅ্যাগ্রি করবেন। যদি পার্শিয়ালি অ্যাগ্রি করেন তাহলে এগ্রি করার কতগুলা পয়েন্ট লিখবেন, দেন আপনি ডিসঅ্যাগ্রি করে দিবেন লাস্টের দিকে, যে এই কারণে, দ্যাটস ওয়াই আপনি পার্শিয়ালি অ্যাগ্রি করতেছেন। একটা পয়েন্ট থাকবে আপনার ডিসঅ্যাগ্রি করার, এই জিনিসটা আপনি কনক্লুশনের মধ্যে নিয়ে আসবেন। কনক্লুশন মানে কি, 1 পেজে আপনি র্যাপ আপ করবেন। সো আপনি আসলে কোন দিকে, সেই জিনিসটা আপনি কনক্লুশনের মধ্যে বলবেন। এবং চমৎকার হয় রিলেভেন্ট একটা কোটেশন দিয়ে যদি লেখাটা শেষ করে ফেলা যায়, তার মানে হচ্ছে চমৎকার। এবং প্রত্যেকটা কোটেশন ব্লু কালারে লিখবেন যেন এটা কনস্পিকুয়াস হয়। অবশ্যই ব্লু কালারে লিখবেন, ব্লু কালার ছাড়া অন্য কোনো কালার আপনি মাথায় রাখবেন টোটাল রিটেনে
কালো বল পয়েন্ট কলম, ব্লু কালারের বল পয়েন্ট কলম এবং পেন্সিল ছাড়া অন্য কোনো ধরনের কালার ব্যবহার করা যাবে না। পেন্সিল, কালো কলম, ব্লু কালারের কলম, ঠিক আছে? এবং আমি আপনাদেরকে এটা আগেও বলেছিলাম, বাট আজকে আমি দেখানোর জন্য এটা করছি। ধরেন ইংলিশ রচনার মধ্যে আপনি বাংলা ডায়লগ দিবেন আর কি। এই বাংলা ডায়লগের জন্য ধরেন আমি একটা রেফারেন্স দিলাম কিভাবে আপনি লিখবেন। আপনি লিখতে লিখতে আপনি অবশ্যই রিলেভেন্ট করে নেবেন জিনিসটা। ধরেন টেকনোলজি বা 4IR এই সমস্ত বিষয় নিয়ে আপনি লিখতেছেন, লিখতে লিখতে আপনি কোনো একটা জায়গায় নেগেটিভলি কথা বলবেন যে এর নেগেটিভ প্রভাবও আছে, তখন আপনি ওইখানে নেগেটিভ কিছু কথা বললেন, কথা বলতে বলতে ওইখানে আপনি এই জিনিসটা নিয়ে আসলেন, দেয়ার ইজ এ বেঙ্গলি সং অ্যান্ড দ্য সং গোজ। বা এইখানে আপনি একটা পয়েম বলতে পারেন যে দেয়ার ইজ এ বেঙ্গলি পয়েম অ্যান্ড দ্য পয়েম গোজ, এরকম আপনি শুরু করবেন। যেমন এই যে ধরেন আমি একটা জিনিস লিখছি যে দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং স্মলার উইথ স্যাটেলাইট অ্যান্ড কেবলস লকড ইন এ ফুলস বক্স ইন দ্য ড্রয়িং রুম। এটা হচ্ছে এটার ইংলিশ ট্রান্সলেশন। আপনি যেগুলো লিখবেন সেইগুলো কিন্তু আপনার অবশ্যই আগেই খাতায় লেখা থাকতে হবে। পরীক্ষার হলে এরকম একটা মনে করে লিখবেন, এটা হবে না, ঠিক আছে? তো কিছু কিছু জিনিস প্র্যাকটিস করে আপনি রাখবেন, আপনার এরকম একটা খাতা থাকতে হবে যেখানে এটা লেখা থাকতে হবে। এরপরে দেখেন আমি জিনিসটা বাংলায় লিখছি, ইন নেটিভ, এবং এটা কিন্তু ব্লু কালারে হবে, ঠিক আছে? এবং খাতার মাঝখানে হবে। আপনার খাতাটা হচ্ছে এরকম, মার্জিন টানার পরে আপনার যে এটা লিখলেন না, আপনার এই জায়গা দিয়ে হচ্ছে মার্জিন টানা, এইটা হচ্ছে মার্জিন টানা। ধরেন আপনার উপর থেকে আপনি লিখে লিখে আসতেছিলেন, লিখে লিখে আস্তে 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 আপনি এইটা লিখছেন, এইটা। এরপরে এইটাও ব্লু কালার হবে, এইটাও ব্লু কালার হবে। ইন নেটিভটা আপনি কালো কালারে লিখবেন, এবং দেখেন দূরে লিখছি ইন নেটিভটা। ইন নেটিভে আপনি লিখলেন যে মহিনের ঘোড়াগুলির যে গানটা, পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। সেইটা আপনি তথ্য, এরকম কিছু জিনিস আপনি রিলেট রাখবেন। আপনাদের এর আগে একদিন বলছে সর্বনাশা পদ্মা নদী, এটা আমি বলেছিলাম। সেই রকম কিছু জিনিস আপনি মাথায় রাখবেন, যে ইনফরমেশনগুলো ইউনিক, আপনার লেখার অলংকার হবে এইগুলা। সো ইংলিশ রচনার মধ্যে আপনি এটা দিতেই পারেন। সো আশা করি আমার ব্যাপারটা বুঝতে পারছেন যে আমি আপনাকে কিভাবে প্রেজেন্ট করতে বলতেছি। তবে আমি বলবো ইংলিশ রচনার ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে 5-7টা রচনা আপনার পড়া থাকতে হবে। কমন পড়বে না, বাট ওর কাছাকাছি আসবে, আপনি আপনার মতন করে লিখবেন। নিজে লিখতে হবে ভাই, কমন আসবে, আসতেও পারে নাও পারে, তবে ম্যাক্সিমাম জিনিসই আপনার বাংলা ইংরেজির সাথে মিলে যাবে। যেমন ধরেন 44তম বিসিএসে আমি বাংলা রচনাও লিখছি রাশিয়া ইউক্রেন ওয়ার, ইংলিশ রচনাও লিখছি রাশিয়া ইউক্রেন ওয়ার, আন্তর্জাতিকে প্রায় 15 মার্কের বা 20 মার্কের মতন কোশ্চেন আমি লিখছি রাশিয়া ইউক্রেন ওয়ার। তো বর্তমান সময় ধরেন মধ্যপ্রাচ্য ক্রাইসিস এবং বাংলাদেশে এইটার রেমিফিকেশনস বা কনসিকুয়েন্স কি, এই রিলেটেড এসে আপনার পড়া থাকতে হবে। আর ধরেন এই টেকনোলজি, 4IR, পদ্মা ব্রিজ, তারপরে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, এটা বা হচ্ছে আপনার এই সমস্ত বিষয়ের উপর পারমাণবিক প্রজেক্ট, এই সমস্ত জিনিস নিয়ে আপনার এসে পড়া থাকতে হবে। হুবহু আপনি লিখতে পারবেন না, বাট আপনার এই ভাবটা, একটা এসে রিডিং পড়া থাকতে হবে, 2-4টা এসে আপনার রিডিং পড়া থাকতে হবে। কমন আসবে এটা আপনি কখনোই চিন্তা করবেন না, এবং কমন আসলে হুবহু লিখবেন এটা তো চিন্তাই করবেন না। হুবহু লিখলে ধরা খেয়ে যাবেন আর কি। ইংলিশ নিয়ে আজকে আপনাদের সাথে এতটুকুই বললাম। বাংলা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, ধরেন বাংলার মেইন অস্ত্র হচ্ছে সাহিত্য। বাংলার মেইন অস্ত্র হচ্ছে সাহিত্য। ধরেন কিছু কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো হচ্ছে অ্যাভয়েড করা যায় না। ধরেন রবীন্দ্রনাথের কোনো একটা বিষয় নিয়ে আসলো, এদের মধ্যে কোট আনতে হবে। কোট আনাটা খুবই জরুরি, এবং ওই সাহিত্যিকের কোট, বইতে যে টাইপের কোট আছে এই কোটগুলোকে আপনি এডিট করবেন, গুগলে ডাইরেক্ট সার্চ দিবেন, এসে বইয়ের পাশে লিখে রাখবেন, এবং মাঝে মধ্যে এটা রিডিং দিবেন। মাঝে মধ্যেই সাহিত্যটা রিডিং দেওয়া উচিত, এবং সাহিত্য রিডিং দিবেন হচ্ছে অকওয়ার্ড সময়ে, যখন পড়ালেখায় মন নাই, বিকেল টিকেল ভাল লাগতেছে না, তখন আপনি সাহিত্য একটু পড়লেন। বা আরও এটা যারা চাকরি বাকরি করেন, অফিসে যায় যদি একটু পড়ালেখার সুযোগ থাকে, এটা করে নেবেন। রিটেনের আগে আসলে এইটুকু সুযোগ বের করে নিতে হয় বুদ্ধি করে। তো সেই ক্ষেত্রে আপনি ওই জায়গায় একটু সাহিত্য ব্যাপার স্যাপার পড়তে পারেন, এটা পড়তে খারাপ লাগে না। মহসিনা নাজিলার বইটা একবারে ভালো আমি বলবো না, বাট পড়তে পারেন আপনারা। এটা মোটামুটি আমার দৃষ্টিতে মনে হয়েছে যে কেউ যদি কোশ্চেন করতে চান যে সবগুলা সাহিত্যিকই পড়বো কিনা এই বই থেকে, অবশ্যই সবগুলা সাহিত্যিকই পড়বেন, কেননা আপনার বাংলা 200 মার্কের মেইন অস্ত্র হচ্ছে এটা। সো সাহিত্য নিয়ে আসলে আমরা আরও কথাবার্তা বলবো, বাট শুরুতে আমরা আজকে বেশি কথা বলবো না। ব্যাকরণ নিয়ে, যদি ব্যাকরণে ধরেন বানানের নিয়ম থাকে, ভাব সম্প্রসার, আপনার কি বলে, এই বাগধারা থাকে, তারপরে হচ্ছে বাক্য শুদ্ধিকরণ থাকে, ভুল ধরা এরকম থাকে, 30 মার্কের ব্যাকরণ।
আমার দৃষ্টিতে মহসিনা নাজিলার বইতে লাস্টের দিকে একটা ব্যাকরণ পার্ট আছে সাহিত্যর পরে, ওইটাই আমার মনে হয় এনাফ। আমি এর বাইরে আর কিছু পড়ি নাই, আমি ওইটাই পড়েছি। বাট বাগধারা আমি পড়তাম না। বাগধারা কেননা এত বাগধারা পড়ে সময় নষ্ট করা আমার কাছে মনে হয়েছে খুবই অযৌক্তিক। কেননা আমি ওই যে ছোটবেলায় যে বাগধারা টাগধারা পড়েছিলাম, এই 6টা বাগধারার মধ্যে আসলে 3-4টা পারা যায়। আর পরীক্ষার হলে আসলে কিছু আমার দৃষ্টিতে মনে হয়েছে যে কিছু কিছু পরীক্ষার হলে বা ম্যাক্সিমাম পরীক্ষার হলেই আর কি বাতাসেও 2-1টা বাগধারার ইনফরমেশন পাওয়া যায় লাস্ট 2-4 মিনিটে আর কি। ঠিক আছে, দেখবেন আপনি শোনার দরকার নাই, মানুষ শুনবে, আপনি বাতাস থেকে শব্দটা নিয়ে নেবেন। আমি আসলে আপনাকে এটা বলতেছি না যে আপনি এই কাজটা করবেন, বাট এটা পারা যায়, পাওয়া যায় আমার দৃষ্টিতে। সো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে বাগধারার পিছনে আমি এত টাইম দিয়ে, আমি বাগধারা আসলে পড়ি নাই ভাই, একবারেই পড়ি নাই, কোনো টাইমে আমি বাগধারার পেছনে দিই নাই। বাট এতে আমার যে খুব ক্ষতি হয়েছে আমি এটা বলবো না, বাট 2টা বিসিএসেই আমি বাগধারার 6টায় 5 পাবো। তো আমার দৃষ্টিতে এইটা না, বা বানানের নিয়ম, বাক্য শুদ্ধিকরণ, এই সমস্ত জিনিসের দিকে আমি বেশি টাইম দিয়েছিলাম এবং এইগুলো আমি খুবই চমৎকারভাবে লিখতাম। এবং বানানের নিয়ম লেখা শুরুতে আমি আজকে আমার কাছে খাতাটা আমি খুঁজে পাই নাই, আমার একটা খাতা ছিল যেখানে আমি বানানের নিয়মগুলো লিখে রেখেছিলাম। এবং আমি প্রথম লাইনে ছিল এরকম যে বাংলা একাডেমি 1992 সালে প্রমিত বাংলা বানানের রীতিনীতি ঠিক করার উদ্যোগ নেয় আর কি। এটা ছিল লাইনটা। এইভাবে আমি শুরু করতাম লেখাটা। দেন আমি লিখতাম যে এই লাইনটা আমি প্রত্যেকটা বানানের নিয়মের আগেই লিখতাম যে 1992 সালে। এটা বোধহয় এবার পরীক্ষাতেও আসছিল। আপনি এটা দিয়ে লেখা শুরু করতে পারেন, এটা একটা ভূমিকা টাইপের লাইন। এবং এই লাইন যে আপনার মার্ক বেশি পাবে তা না, বাট এই লাইনটা আপনার পাঠকের সাথে আপনার একটা ভালো সম্পর্ক বিল্ড আপ করবে। এরপরে আপনি নিয়মগুলো লিখে ফেলবেন। অনেকে একজন আমার কাছে কোশ্চেন করছে 6টা নিয়ম বলে 2-1টা যদি ভুল হয় তাহলে আমি 8টা লিখে ফেলবো কিনা। এটা বেয়াদবি, পরীক্ষার খাতায় বেয়াদবি করা যাবে না। সো পরীক্ষার খাতায় আপনি 6টাই লিখবেন এবং আশা করি এই 6টাই আপনি পারবেন আর কি। তবে একটা জিনিস মাথায় রাখেন, আপনার যদি সাহিত্য আপনি ভালো লেখেন তাহলে সাহিত্যর যে 30 মার্ক, ভালো লেখলে এখানে 25 পাওয়া যায় ভাই। 25 না পেলেও আপনার এইখানে আপনি 20+ মার্ক পাবেন সাহিত্য যদি ভালো লেখেন। ব্যাকরণে যদি আপনি 20+ মার্ক পান, এরপরে আপনি যা লিখবেন তাতেই মার্ক পাবেন, এরপরে যা লিখবেন তাতেই মার্ক পাবেন। তার মানে বাংলা নিয়ে যদি পড়ালেখা করতে হয়, সবাই রচনা টচনা পড়ে সময় নষ্ট করে। ভাই রচনা তো আপনার বাংলার লেভেল কেমন এইটার জন্য এখানে চার্ট দিবেন, অনেক ডেটা দিবেন, এই সমস্ত 2-1টা দিবেন, না পারলে মনে না থাকলে হাইপোথেটিক্যাল ডেটা দিবেন, নিজে নিজে বানায় ডেটা দিবেন, তো এটা তো সমস্যা না। বাট আপনি তো বানায় এত সাহিত্য লিখতে পারবেন না, বানায় ব্যাকরণ লিখতে পারবেন না। সো বিসিএস জিনিসটাই আমার কাছে মনে হয়েছে যে জায়গা প্রস্তুতির, আর বাংলার এই 60 মার্কের হচ্ছে প্রস্তুতি নিতে হয়, আর বাদ বাকিগুলো হচ্ছে সবই স্ট্র্যাটেজি। সো সাহিত্য সমালোচনা খুবই জরুরি জিনিস। বাংলাদেশে যত বইটাই আছে সাহিত্য সমালোচনা কোনো বইতেই আমার কাছে ভালো লাগে নাই, বাট এই বইটাও লাগবে। বইটা আপনার কাছে থাকবে, বাট বইটা থাকবে হচ্ছে ভাবটা নেওয়ার জন্য, ভাবটা কি। বাট এই বইটা মানে এই না যে আপনি ওইখান থেকে সাহিত্য সমালোচনা লিখবেন। আমার দৃষ্টিতে সাহিত্য সমালোচনা আপনি লিখবেন টোটাল 5টা প্যারা এবং 2 পেজ প্লাস আপনি লিখবেন, এবং এই ঘটনাটা ঘটাইতে হবে 13 মিনিটে। সো আপনি 3-4 পেজ লিখবেন, আমি এটা বলবো না, আমি 3 পেজ লিখতে বলতেছি না, আমি বলতেছি আপনি 2 পেজ প্লাস লিখবেন। এবং আপনার এইখানে দেখেন এটা কিন্তু ছোট এবং আমি ফাঁকা ফাঁকা করে লিখছি, অনেক ফাঁকা ফাঁকা করে লিখছি, আপনি তার এত লিখবেন না। সো আপনার আমি কয়েকটা জিনিস আপনাকে বলে দিই। এখানে আমি টোটাল লিখছি 3.5 পেজ মতন, বাট এইটা তো যে আমাদের খাতার কাগজ, কিন্তু আপনাকে তো দিবে তো হচ্ছে লিগ্যাল সাইজের কাগজ। সো প্রথম সাহিত্য সমালোচনা লেখা শুরু করো, আমার দৃষ্টিতে হচ্ছে উপরে যে নামটা ধরেন আমি লিখছি কবর নাটক, মুনির চৌধুরীর কবর নাটক, বাট আমি শুধু কবর লিখে নাই, দেখেন কবরের সাথে একটা লিখছে ভাষা শহীদদের আত্মকথা। সো আপনিও কিন্তু এইরকম একটা লিখবেন। আর ভাই এটা তো বেশি পড়া লাগে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, এই তো আপনি আসলে পড়বেন। আর স্পেসিফিক সাহিত্য যদি মেনশন করে দেয়, সাহিত্যিক, যেমন গতবার সৈয়দ অলিউল্লাহ মেনশন করে দিচ্ছে, এইরকম আপনাকে মেনশন করে দিত পারত যে আপনার মেনশন করে দেওয়ার মতন লোক আছে হচ্ছে ধরেন। সো এইরকম যদি মেনশন করে দিতে পারে তাহলে যা মেনশন করে দিবে তার ঘটনা আপনি জানবেন। কেননা বড় বড় কিছু সাহিত্যিক, বড় বড় বর্তমান সময়ের বাঙালি এবং বড় সাহিত্যিক এরকম, সো এদের বিষয় আশায় আপনি পড়তে পারেন আর কি, 2-1 জনের। এবং কি কি থাকবে শুরুতে উপরে এরকম একটা টাইটেল মতন লিখবেন, একটা শিরোনাম মতন লিখবেন, এটা লিখবেন সবার উপরে।
গ্রন্থের নাম লিখবেন, লেখক লিখবেন, প্রকাশকাল লিখবেন, প্রকাশক লিখবেন। আবার বইতে লিখবেন লেখা আছে পৃষ্ঠা এত, দাম এত। এত ফালতু জিনিস লেখার দরকার নাই। পৃষ্ঠা দাম আপনার সাহিত্য সমালোচনাতে কোনো ভূমিকা রাখে না। এগুলা কেউই লিখবেন না, জানা থাকলেও লিখবেন না, ঠিক আছে? যাদের আছে তারা লিখবে। টোটাল 5টা প্যারা লিখবো। আমি এই জায়গায় প্যারা লিখছি, বাট এই প্যারা তো আপনি আসলে এইভাবে লিখবেন না। আপনি লেখা কিন্তু আমি কর্নার থেকে শুরু করছি, আমি প্যারার নাম দিছি তো, বাট আপনি লেখা শুরু করবেন এইরকম জায়গা থেকে। প্রত্যেকটা প্যারা এই জায়গা থেকে লেখা শুরু করবেন, একটু বাদ দিয়ে আর কি, ঠিক আছে? তো প্রথম প্যারায় আপনি সাহিত্য এবং সাহিত্যিকের কথাটা লিখবেন। এইখানে আমি কিন্তু কিছু ঘটনা এক্সট্রা লিখছি, এটা লেখার দরকার নেই। ধরেন সাহিত্যটা হচ্ছে আমাদের, সাহিত্য হচ্ছে কবর। এটা কি রিপ্রেজেন্ট করে, এ সাহিত্যিকটি তিনি আসলে কি টাইপের লেখালেখি করেন, এটা থাকবে আপনার প্রথম প্যারার মধ্যে, ঠিক আছে? আপনারা পরবর্তীতে এটার স্ক্রিনশট নিয়ে রাখবেন, এটা রিডিং করবেন। এখানে একটু ব্র্যাকেট দেওয়া আছে দেখবেন শুরুতে, এটা এক্সট্রা, এটা আমি জাস্ট এক্সট্রা লিখছি। এটা না লিখে এখান থেকেও লেখা শুরু করতে পারতাম। কবর নাটকটি মুনির চৌধুরীর রচিত বাংলা ভাষা আন্দোলনের শেষ প্রহরের প্রথম রচিত একাঙ্ক বিশিষ্ট নাটক, মূলত ইতিহাসের রাজনৈতিক পরিধিকে উপজীব্য করেই ভাব তৈরি এবং সেই ভাবকে ভাষায় রূপান্তরণের মাধ্যমে সমাজকে আন্দোলিত করাই মুনির চৌধুরীর স্বভাবজাত লেখনী। এখানে কিন্তু দেখেন মুনির চৌধুরীর আরও 5-7টা উপন্যাসের বা নাটকের নাম আমি এখানে বলি নাই, মানে আমি একবারে বলছি যে মুনির চৌধুরীর লেখনী কেমন, ঠিক আছে? এটা আমি এটার মধ্যে বলছি। এবং কবর নাটকে আসলে কি ঘটনা ঘটছে এইটুকু ছোটোর উপরে আপনি লিখবেন, ঠিক আছে? সাহিত্যিকের আরও 10টা উপন্যাসের নাম টাম লিখবেন, এইটাও কেমন না, ভাবটা কেমন। যেমন আপনি যদি নজরুলের নিয়ে কোনো কিছু লেখেন, নজরুলের ভাবটা কি? নজরুলের মেইন ভাব হচ্ছে বিপ্লব এবং সাময়িক আবেগ। মানে নজরুল আবেগের, আমার দৃষ্টিতে না, ম্যাক্সিমাম সাহিত্য ক্রিটিকদের দৃষ্টিতে তিনি আবেগে বশবীত হয়ে অনেক কথাবার্তা লিখতেন এবং সাময়িক আবেগে তিনি তৎক্ষণাৎ লেখালেখি করতেন। সো এইটা তার একটা লেখার ভাব। সৈয়দ আলিউল্লাহকে নিয়ে যদি লিখতে হয় তাহলে তার লেখার ভাব হচ্ছে আমাদের কুসংস্কার, গ্রামিক প্রথা, এই সমস্ত বিষয় আশয়কে বেশি কেন্দ্রভূত করত। গ্রামীণ জীবন নিয়ে তিনি বেশি লিখতো আর কি। সো এই সমস্ত বিষয় আপনি করতে পারেন। ধরেন আমাদের সৈয়দ শামসুল হককে নিয়ে যদি আপনি বলেন তাহলে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের শোষণ, এই টাইপের বিষয় আশয় নিয়ে তিনি বেশি লেখালেখি করছে। এটা আপনি, প্রত্যেকটা লেখকের একটা স্বভাবজাত ব্যাপার আছে। সো আপনি এটা, তার জিনিসটা আপনি ফোকাস করবেন। এটাই হচ্ছে আপনার কাজ। প্রথম প্যারায় আপনি যে সাহিত্যটার সমালোচনা করতেছেন এবং আপনি যে করতেছেন এইটা। এরপরের বিষয় হচ্ছে 2 নাম্বার প্যারাতে আপনি লিখবেন রচনার সময়কাল, প্রেক্ষাপট, বিষয়বস্তু। এটা খুবই জরুরি জিনিস। দেখেন এইখানে কিন্তু যে রচনার সময়কালটা কত, এই রচনাটা লেখা হয়েছে বোধহয় 1953 সালে। এই মুনির চৌধুরীর যে লেখাটা ভাষা আন্দোলনের, এটা নিয়ে 1952 সালের ভাষা আন্দোলনের একবারে শেষ ইয়েতে তিনি কারাগারে থাকা অবস্থায় এটা লিখছেন। এবং এইটা টোটাল টোটাল প্রেক্ষাপট হচ্ছে আপনার এই যে পানিপথের যুদ্ধে যারা মানুষ মারা গেছে, বা 43-এর এইখানে যে একজন মুদ্দা ফকির আছে তার পরিবার 43-এর মনন্তরে মারা গেছেন, এই সমস্ত প্রেক্ষাপট নিয়ে তিনি আসলে একটা নাটক লিখছেন এখানে। তবে এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ঘটনাটা কত সালে লেখা হয়েছে এবং ঘটনাটা কত সালের, এটা একটা বড় বিষয়। কিন্তু ধরেন 1952 সালের কোনো লেখা যদি আমি আপনাকে একটা ডাইরেক্ট বলি, ধরেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার সময়কাল এবং লেখার সময়কালটা কত ইম্পর্টেন্ট। দেশে বিদেশে একটা উপন্যাস আছে বা ভ্রমণ কাহিনী বলেন সৈয়দ মুজতবা আলীর, এটা আপনারা জানেন, দেশে বিদেশে। এইটা টোটাল প্রেক্ষাপটটা হচ্ছে 1929 সালের দিকে, 1929-30 সালে আফগানিস্তানের দিকে তিনি গেছে, এই টাইমের ঘটনা। বাট এই টাইপের ঘটনাটা কিন্তু সৈয়দ মুজতবা আলী লিখছে 1945-46-এর দিকে এসে, 45-46-এর দিকে এসে। তার মানে মাঝখানে কিন্তু 15 বছর কেটে গেছে। তো 15 বছর পরে যদি আপনি একটা ঘটনা লিখতে যান তাহলে ওই ঘটনার মধ্যে বিকৃতি কাহিনী আসবে এবং এই 15 বছরের ভেতরে আপনার যে মতাদর্শের চেঞ্জ আসবে, এই মতাদর্শ কিন্তু আপনি আপনার লেখার মধ্যে ট্রান্সমিট করার ট্রাই করবেন। সো এই সময়কাল, রচনার সময়কাল এবং ঘটনার সময়কাল, এইটা কিন্তু খুবই জরুরি বিষয়। যেমন ধরেন আমার দেখা নয়া চীন,
1952 সালের ঘটনা, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু এটা 60-এর দশকে জেলখানায় বসে লিখছে। সো অনেক ঘটনা কিন্তু এইখানে ব্যাপার আছে যে তিনি ভুলে গেছেন, বা অনেক ঘটনা পুরাপুরি মনে করতে পারেন না। এটা খুব স্বাভাবিক, হিউম্যান ব্রেন তো। সো এই জিনিসটা আপনি রিলেট করে দিবেন যে সময়কালটা কি, প্রেক্ষাপটটা কি, এবং লেখছে কখন। এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আপনার সেকেন্ড প্যারার মধ্যে। আর প্রেক্ষাপটটা খুবই জরুরি। প্রেক্ষাপটটা কি জিনিস আপনি রিডিং পড়লেই আপনি এরপরে বুঝে যাবেন। সো এই স্লাইডটা এরপরেই হচ্ছে আপনি যাবেন চরিত্র বিশ্লেষণে। চরিত্র বিশ্লেষণে আপনি দুইটা কথা আপনাকে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন চরিত্রটা কি। ধরেন চরিত্রের মধ্যে গতিশীল চরিত্র থাকে, এটা হচ্ছে সাহিত্য সমালোচনার ভাষায় গতিশীল চরিত্র থাকে। আর কিছু চরিত্র আছে তার কোনো গতিশীল না, স্থির চরিত্র। যেমন আপনারা রিলিভেন্ট জিনিস আপনাদেরকে বলি, অনেকেই রবীন্দ্রনাথের শেষের কবিতা পড়েছেন, না পড়লেও এর গল্প জানেন। এই শেষের কবিতায় কিন্তু হচ্ছে লাবণ্য আর হচ্ছে আপনার এই অমিত, এই দুইজনই কিন্তু উপন্যাসের গতিশীল চরিত্র। অমিত ধরেন ইংল্যান্ডে ছিল দুষ্টু ছেলে, সে এইখানে এসে পাহাড়ি কন্যাকে দেখে সে তার প্রেমে পড়ে, সে আবার পাহাড়ি বাঙালি ভাব নিজের মধ্যে আনতে চাচ্ছে, পরিবর্তনশীল। এবং টোটাল উপন্যাস ধরে সে বিচরণ করতেছে, লাবণ্য টোটাল উপন্যাস ধরে বিচরণ করতেছে, সব জায়গাতেই সে আছে। এই চরিত্রের উপর বেস করে রবীন্দ্রনাথ গল্প বলতেছে। সো এরা হচ্ছে গতিশীল চরিত্র। আবার এখানে আরেকটা চরিত্র আছে, ধরেন লাবণ্যর প্রেমিক হচ্ছে শোভনলাল। শোভনলাল কিন্তু চুপি চাপে অলওয়েজ লাবণ্যকে ভালোবাসতেছে, সে প্রথম দিকেও নির্ভেজাল ভালোবাসে, সে লাস্টের দিকেও নির্ভেজাল ভালোবাসে। তিনি কিন্তু পুরো উপন্যাস জুড়ে নাই, কয়েক জায়গায় আছে, এবং একইভাবেই সে আছে, সে হচ্ছে প্রেমিক। এইটাই হচ্ছে গতিশীলতা নাই, চরিত্রের কোনো গতিশীলতা নাই। সো আপনার লেখার মধ্যে যে ক্যারেক্টারগুলো থাকবে, যাকে যেটা আপনি বিশ্লেষণ করবেন, অবশ্যই কোন চরিত্রগুলো গতিশীল চরিত্র এবং কোন চরিত্রগুলো গতিশীল না, শুধুমাত্র গল্পের প্রয়োজনে তাদেরকে আনা হয়েছে, এটা আপনি এখানে বলবেন। আপনি কখনোই গল্প বলবেন না। এবং চরিত্র বলতে গিয়ে আপনি চরিত্রের কোট করবেন। ধরেন এইখানে দেখেন 43-এর মনন্তরে আরো এখানে মুদ্দা ফকির এবং চাটুকর পুলিশ অফিসার হাফিজ মদ্যপ নেতা, এই তিনজনই হচ্ছে মেইন চরিত্র। কবর নাটক আপনারা অনেকেই পড়েছেন, আপনারা জানেন। সো আমাদের এইখানে মুদ্দা ফকির, পুলিশ হাফিজ আর কি, আর হচ্ছে নেতা, এই কয়টাই হচ্ছে মেইন চরিত্র। এছাড়াও কিন্তু হচ্ছে যে মূর্তি 1 মূর্তি 2 ভাষা শহীদদের প্রতিনিধি, এরা কিন্তু দাঁড়ায় গেছে। সো এরা কিন্তু জাস্ট দাঁড়াইছে একবার, এরা কিন্তু গতিশীল না। সো গতিশীল এরাই, এবং এদের গতিশীলতা করতে গিয়ে আপনি কোড দিবেন। এটা আসলে আমার কাছে ব্লু কালারের কলম খুঁজে পাই নাই, এই জন্য এইভাবে লেখা। ধরেন এইখানে দেখেন আমি আগের পেজে লিখছি হচ্ছে কি, যে ধরেন এই যে মদ্যপ নেতার বক্তব্য আর কি। মদ্যপ নেতা কি বলছে, তার মনোভাব কি, পুঁতে ফেল 10, 15, 20, 25 হাত যত নিচে পারা যায়, পাতাল পর্যন্ত গর্ত করো, মানে পুঁতে ফেলো আর কি একবারে। সো এইখানে দাস হচ্ছে তার ধরেন একটা মনোভাব দিতে গিয়ে আমি একটা কোটেশন দিয়ে ফেললাম। সো কোটেশন আনতে হবে। মহসিনা নাজিলার বইতেও আপনি অনেক কোট পাবেন, তবে আমার দৃষ্টিতে আসলে ওইখান থেকে আপনি কোড ইউজ করবেন না, গুগল থেকে আপনি চমৎকার কোড বের করে এনে আপনি লিখবেন, ঠিক আছে? আপনার কোডটা সবার থেকে আলাদা হবে। সো প্রত্যেকটা সাহিত্য সমালোচনার এরকম যে কয়টা আপনি পড়তে চান, এই কয়টা যদি পড়বেন তার আলাদা কোড থাকবে। এই কোডটা কে বলছে, চরিত্রটা কার, সেটা আপনি বলবেন, ঠিক আছে? দেন এইখানে দেখেন লাস্টের দিকে কিন্তু মুর্দা ফকিরের একটা কোড আমি দিছি, ওরা মরেনি, ওরা মরবে না, ওরা কখনো কবরে থাকবে না। এবং এইগুলা ব্লু কালারে লিখবেন। তাহলে আপনি চরিত্র এবং চরিত্রের গতিশীলতার ভিতরে আপনি কোট আনলেন, এইখানে আপনি কোট আনবেন। আপনি কিন্তু কোথাও গল্প বলেন নাই যে ঘটনাটা কি, বাট মহসিনা নাজিলার বইতে কিন্তু গল্প বলা আছে। সাহিত্য সমালোচনা কখনো গল্প বলা না। গল্প বলা মানে তো স্পয়লার দিয়ে দেওয়া। স্পয়লার তো দিবেন না আপনি, পাঠককে আপনি স্পয়লার দিয়ে দিবেন, অবশ্যই দিবেন না এটা। এরপরে 4 নাম্বার প্যারা, আচ্ছা এই জিনিসগুলো আপনারা লিখবেন না, এগুলো কিন্তু আমি এমনি লিখছি, ঠিক আছে? এগুলা লিখছি যে আপনি প্যারাটা বুঝতে পারেন যেন কি প্যারা এটা। প্রাকরণিক বৈশিষ্ট্য নিয়ে আপনার 4 নাম্বার প্যারা থাকবে। 4 নাম্বার প্যারায় থাকবে প্রাকরণিক বৈশিষ্ট্য। প্রাকরণিক বৈশিষ্ট্য কি, ব্যাকরণের দৃষ্টিভঙ্গি থেকে আসলে ব্যাপারটা কেমন। ধরেন এই টোটাল লেখার মধ্যে লেখাটা কেমন, ভাষাটা কেমন। সবচেয়ে ভালো আপনি প্রাকরণিক বৈশিষ্ট্য, আর কিছু না পারেন ভাষা দিবেন। ধরেন কবর নাটকের ভেতরে কখনো দেখবেন যে লোকাল ভাষা ব্যবহার করা হয়েছে, কখনো সঠিক বাংলা ভাষা ব্যবহার করা হয়েছে, কখনো ইংরেজি ব্যবহার করা হয়েছে। যেমন আমি কয়েকদিন আগে যেটা পড়তেছিলাম হচ্ছে একটি কালো মেয়ের কথা।
তো তারাশঙ্কর একটি কালো মেয়ের কথায় কিন্তু উর্দু ভাষা ব্যবহার করছে, ইংরেজি ভাষা ব্যবহার করছে, একবার যে যেভাবে ডায়লগ দিছে, ধরেন পাকিস্তানি সৈন্য সে ইংরেজিতে বলছে, সেটা ইংরেজিতেই বলা আছে, যেটা উর্দুতে বলছে সেটা উর্দুতে বলা আছে, ঢাকার লোকাল বাংলা ভাষা ব্যবহার করা আছে, আবার বাংলা ভাষা ব্যবহার করা আছে। সো এইগুলো হচ্ছে প্রাকরণিক বৈশিষ্ট্য। সো লোকাল ভাষা আছে কিনা বা আপনি ইংলিশ ব্যবহার করছে কিনা এইরকম বিষয় আশায় আপনি ব্যবহার করবেন। কোনো শ্লেষ আছে কিনা বা কোনো ছন্দ আছে কিনা, ব্যাকরণিক কোনো বৈশিষ্ট্য এর মধ্যে আছে কিনা, এই জিনিসগুলো আপনি এটার মধ্যে তুলে ধরবেন। এবং এইটা আসলে কত বড়, এটা কি অনেক বড় নাকি ছোট, ধরেন এটা একটা ছোট জিনিস, এক অঙ্কের একটা নাটক, সো এটা আপনি দিবেন, ঠিক আছে। সো এইখানে এর মধ্যেও আপনি কোট আনতে পারেন, ঠিক আছে, এটার মধ্যে কোট আনতে পারেন যে প্রাকরণিক বৈশিষ্ট্য মানে ব্যাকরণের দৃষ্টি থেকে জিনিসটা কেমন, সাহিত্য রস এর মধ্যে আছে কিনা। যেমন রবীন্দ্রনাথের যত উপন্যাস আপনি পড়েন, সবচেয়ে বেশি রবীন্দ্রনাথ সাহিত্যিক রস, সাহিত্য বা রবীন্দ্রনাথের সাহিত্যের যে আনন্দ, এইটা কিন্তু আপনার দিছে শেষের কবিতাতে। শেষের কবিতা পড়ার পরে যদি আপনি পড়ে বুঝে ফেলেন রবীন্দ্রনাথের অন্য উপন্যাস, আপনার ভাল লাগবে না, আপনার কাছে মনে হবে যে আসল রবীন্দ্রনাথ তো কোথায়, কারণ মেইন রবীন্দ্রনাথ তো আপনি পড়ে ফেলছেন। এখন তো আপনার আর গোড়া উপন্যাস পড়তে গেলে আপনার ভাল লাগবে না, বলতে যে আনন্দ নাই এখানে, ব্যাপারটা এরকম। সো ওই সাহিত্যের রসটা কি আছে এটা লাস্টে 5 নাম্বার প্যারায় হচ্ছে আপনি জিনিসটা শেষ করবেন, এবং জিনিসটা শেষ করবেন হচ্ছে নিজের বিশ্লেষণ। আপনি এটাকে কি মনে করেন, এই সাহিত্যটা আসলে কি অবদান রাখতেছে, কি করতেছে, এবং এটা আপনি লিখবেন। আপনি যে এটাই লিখবেন তা না, আপনি ভাব ক্রিয়েট করবেন। তবে লাস্ট লাইনটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সাহিত্য সমালোচনা শেষ করবেন এইরকম একটা লাইন দিয়ে। ধরেন আমরা কবর নাটকটা পড়তেছি, লাস্ট লাইনটা লিখছি, নাটকটি পড়তে পড়তে আমেরিকান নাট্যকার আইরিন শোয়ের বারি দ্য ডেড এর কথা মনে পড়ে যায়। লাস্ট লাইন এইরকম হবে। ধরেন একটা আত্মজীবনী রিলেটেড যদি কারো লেখা আসে, তাহলে আত্মজীবনী ধরেন আরেকজনের আত্মজীবনীকে টেনে নিয়ে আসবেন। যদি ইতিহাস ঐতিহ্য থাকে তাহলে ইতিহাস ঐতিহ্য রিলেটেড আর একটা বই টেনে নিয়ে আসবেন। আপনি যদি জাস্ট মুক্তিযুদ্ধ নিয়ে বই লেখেন তাহলে মুক্তিযুদ্ধ রিলেটেড আর একটা বই নিয়ে ওই ধাঁচের, এবং কোনটার সাথে আসলে কোনটা আপনি রিলেট করবেন তার একটা নোট আপনার থাকতে হবে। আবার পরীক্ষার আগের দিন ভাই কিছু জিনিস ওভারভিউ দিয়ে যেতে হয় না, এই জিনিসগুলো ওভারভিউ দিয়ে যেতে হয়, যেটা লিখবেনই আপনি গিয়ে। এই লাস্ট লাইনটা কিন্তু খুবই সিরিয়াস লাইন, এবং এইখানে অবশ্যই লেখকের নাম এবং তার যেটার কথা মনে পড়ে যায় এই দুটাই ব্লু কালারে লিখবেন, কেননা আপনি এটা পাঠককে দেখাতে চান। আমার দৃষ্টিতে এইটাই। এখানে কোথাও কিন্তু কবর নাটকের গল্প লেখা নাই, কোথাও কিন্তু কবর নাটকের যে টোটাল ঘটনাটা কি অমুক এই হয়েছে সেই হয়েছে এরপরে এই হয়েছে, এটা কখনোই গল্প লেখা সাহিত্য সমালোচনা না আমার দৃষ্টিতে। 5 পেজ, কেননা সাহিত্য সমালোচনার আসলে সঠিক কোনো নির্দেশনা আমার জানা নাই। সো আমি আপনাকে বলতে পারতেছি না যে সাহিত্য সমালোচনার আসল এটিকেটটা কি। অনেকের বিভিন্ন ধরনের বাংলাবিদের ভিডিও পাওয়া যায়, বাট আমি এক এক সময় এক এক ধরনের কথা বলতে দেখেছি। সো আমার দৃষ্টিতে এই 5টা প্যারা আপনার জন্য ভালো হবে। আপনি এই 5টা প্যারার অনুযায়ী আপনি লিখবেন, এবং আপনি মহসিনা নাজিলা সাহিত্য সমালোচনা বইটা আপনার যদি থাকে এবং সেখান থেকে যদি আপনি পড়েন কোনো অসুবিধা নাই, ওইখান থেকে আপনি গল্পটা নেবেন, ভাবটা নেবেন, এবং সেইটাকে আপনি এই 5 প্যারার মধ্যে লিখে ফেলবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। তো এরপরে হচ্ছে আচ্ছা সারমর্ম আছে, যাই হোক টাইটেলটা ভুল আছে, এটা হচ্ছে ডায়লগ বা কাল্পনিক সংলাপ, উপরে হবে কাল্পনিক সংলাপ, সারাংশ চলে আসছে। যাই হোক শুনেন, আপনাদের সবচেয়ে জরুরি কথা বলি, বাংলা রচনায় বা বাংলা পরীক্ষা দিতে কোনো যদি তারিখ লিখতে হয় তাহলে ওই তারিখটা অবশ্যই বাংলা তারিখ লিখতে হবে, অবশ্যই অবশ্যই বাংলা তারিখ লিখতে হবে। তো আমাদেরও এটা দেখেন, আমরা লিখছি 2 শ্রাবণ 1431 বঙ্গাব্দ, স্থান কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়। সো এই যে সাহিত্য সমালোচনা মানে এই যে কাল্পনিক সংলাপ লেখার আগের শুরুর ব্যাপার হচ্ছে এইটা। তো আপনি লিখবেন যে ধরেন 22 শ্রাবণ এটা, এবং আপনি যদি চিঠি লেখেন চিঠিতেও তারিখ লিখবেন, সব তারিখ বাংলায় লিখবেন, বাংলায় সবকিছু বাংলা তারিখ লিখবেন, এবং যেই দিন পরীক্ষা ওই দিনের তারিখটা দেখে যাবেন, ওই তারিখটাই লিখবেন, তাহলে ভালো হয় আর কি। দেন স্থান, সংলাপটা কথাই হচ্ছে সংলাপকারী কে কে, ঠিক আছে। যাই হোক এখানে ফিরোজ আহমেদ লিখছে, এখানে আবার সেটা ফিরোজ রেড লিখছে নাজিম, সমস্যা নাই। ধরেন এটা ফিরোজ, নাজিম হচ্ছে ফিরোজ। সো নাজিম আর ফিরোজের মধ্যে সংলাপ হচ্ছে, আমি পুরো সংলাপটা লিখি নাই, অর্ধেক লিখছি বা সামান্য লিখছি আর কি বোঝানোর জন্য আপনার। তাহলে আপনি প্রথমে তারিখ লিখবেন, স্থান লিখবেন, সংলাপকারী লিখবেন, ঠিক আছে।
ওকে, সংলাপকারীর পরিচয় দেখবেন। দেখবেন আমি লিখছি পদার্থবিজ্ঞান বিভাগ ৩য় বর্ষ। সো আপনি যে কোনো পরিচয় দিতে পারেন, এবং কোনো কোনো সময় কাল্পনিক সংলাপে কার কার মধ্যে কাল্পনিক সংলাপ হবে সেটা বলা থাকে। সো আপনি সেই অনুযায়ী লিখবেন, কোশ্চেনে যা বলা আছে তাই। এখানে দেখেন সংলাপ লেখার মেইন বুদ্ধি, সংলাপ তো যা মন চাই তাই লিখবেন, মানে আপনার দৃষ্টিতে যা আলোচনা করাবেন দুইজনের, আপনার হাতে এখন পুরো কন্ট্রোলার আপনার হাতে। বাট কিছু জিনিস আপনি লিখবেন। এখানে দেখেন উৎপল বলতেছে কিছু খেলেই মনে হয় বিষ খাচ্ছি, এইটা বলতে বলতে বলতেছে, দেখেন ব্রাকেট দিয়ে আপনি লিখছে চায়ের কাপে চুমুক দিতে দিতে। আমার মনে হয় আপনি এইটুকু পেন্সিল দিয়েও লিখতে পারেন, এই ব্রাকেটের মধ্যকার অংশ, অথবা আপনি ব্রাকেট দিয়েই শুধু লিখতে পারেন, অন্য কালার ব্যবহার করার দরকার নাই। বাট আমি এইখানে যেন জিনিসটা ফুটে ওঠে এই জন্য আমি অন্য কালার ব্যবহার করছি। বাট আপনি পেন্সিল দিয়ে লিখতে পারেন অথবা কালো কালাই ব্রাকেট দিয়ে লিখতে পারেন। পেন্সিল দিয়ে লিখলেও সেটা ব্রাকেট দিয়ে লিখবেন, ঠিক আছে? ব্লু কালার ব্যবহার করার দরকার নাই। এইটা হচ্ছে, এই ব্রাকেটের গুলা হচ্ছে নাটকটা বলবে। একটা জিনিস মাথায় রাখবেন, কাল্পনিক সংলাপ মানে হচ্ছে সংলাপ না, এইটা হচ্ছে স্ক্রিপ্ট লেখা। স্ক্রিপ্ট লেখা বলতে হচ্ছে যে সিনেমায় যে স্ক্রিপ্ট লেখে না, ওই রকম ব্যাপার। মানে পাঠক যখন পড়বে তখন যেন তিনি টোটাল জিনিসটা চোখের উপর দেখতে পান যে ঘটনা কি ঘটতেছে, ঠিক আছে? তারপরে নাজিম বলতেছে এত ভয় বন্ধু, ভয় হবে না সবকিছুতে। এই যে দেখেন একবারে তখন বন্ধুতে বন্ধুতে বলবেন না, ক্যাজুয়াল কথা বলবেন। এই যে এইরকম দেখেন, ভয় হবে না সবকিছুতে ভেজাল আর ভেজাল, চিন্তিত দৃষ্টিতে। এই যে দেখেন আপনি কখনোই শুধু ফর্মাল লিখবেন না। 43তম বিসিএস বা 44তম বিসিএস এ বোধ হয় ইউনিভার্সিটি শিক্ষকের সাথে শ্রমিকের একটা সংলাপ ছিল। সেই সংলাপে কিন্তু আমি শ্রমিকের লোকাল বাংলা ব্যবহার করছি, মানে ঢাকাইয়া বাংলা। সে বলছে স্যার কেমনে যে চলি, এরকম যা কেমনেকে কেমনে লিখছি আমি, মানে সে যে ভাষায় কথা বলে সেই টোন। তো আপনি ওই টোনে লিখবেন। বন্ধু বন্ধু যখন বলে তখন আপনি বন্ধু বন্ধুর টোনেই কথা বলবেন। বন্ধু বন্ধু কিন্তু খুবই সাবলীল বাংলা ভাষায় কথা বলে না, ভদ্র বাংলা ভাষায়, মানে নিজেকে ওপেন করে এরা। তো এই হচ্ছে ব্যাপার। সো আপনি এরকম লিখবেন। ধরেন এই যে আরেকটা লেখা আছে যে দেখেন, এই যে পত্রিকায় নজর দিতে দিতে, ধরেন চায়ের, আপনি কোথায় সংলাপটা করাচ্ছেন, তারা কি করতেছে, কোথায় তারা আসছে, এই জায়গার পিকচারটা নিজের মধ্যে চিন্তা করবেন। তারা কি চা খাচ্ছে, গল্প করতেছে, হাঁটতেছে, এই সমস্ত বিষয় আপনি এটার মধ্যে ব্র্যাকেটের মধ্যে ফুটায় তুলবেন, এবং এইগুলো আপনার মার্কটাকে বৃদ্ধি করবে। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আজকে বেশ কয়েকটা জিনিস নিয়ে আমরা কথাবার্তা বললাম। এই কয়েকটা জিনিস আপনারা এইভাবে নিজেরা রেডি হবেন, যে এইভাবে আপনারা লেখা ট্রাই করবেন, ঠিক আছে? সো এতটুকুই আমার আজকের মেসেজ আপনাদের জন্য।